আমার স্বামী তোর থেকে কোনো দিক থেকেই কম না, বরং বলতে গেলে অনেক দিক থেকেই তোর চেয়ে ভালো। কথাটা শুনে আমি নির্বাক হয়ে মোহনার দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে এলো, অথচ মোহনা তখনও থামলো না। স্মার্ট, হ্যান্ডসাম, প্রতিষ্ঠিত, সব দিক থেকেই পরিপূর্ণ এমন একজন মানুষকে পেয়েছি যার পাশে থাকলে আমার ভবিষ্যৎটা নিরাপদ মনে হয়। একটু থেমে মোহনা ঠোঁট বাঁকিয়ে হাসলো। আর তুই? শব্দটা যেন অবজ্ঞার তীর হয়ে ছুটে গেল। তুই ছিলি আমার জীবনের একটা সময়, একটা অভ্যাস, একটা অপশন। আমার চোখের দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মোহন এবার আরো নির্দয় হয়ে বলল, সত্যি বলতে কি, তোকে আমি কখনোই আমার জীবনের শেষ ঠিকানা হিসেবে ভাবিনি। তোকে হাতে রেখেছিলাম শুধু সময় কাটানোর জন্য। ভেবেছিলাম জীবনে যদি তোর চেয়ে ভালো কাউকে না পাই, তাহলে হয়তো তোকে বিয়ে করে সংসার করব। কথাগুলো বলার সময় মোহনার মুখে এমন এক স্বাভাবিকতা ছিল, যেন সে কোনো অপরাধের কথা বলছে না, বরং খুব সাধারণ কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু ভাগ্য এবার আমার পক্ষে ছিল। মোহনার চোখে তখন বিজয়ের ঝিলিক। তোর চেয়ে বেটার একজনকে পেয়ে গেছি, বেশি প্রতিষ্ঠিত, বেশি স্মার্ট, বেশি হ্যান্ডসাম। আর সবচেয়ে বড় কথা, তার সঙ্গে থাকলে আমি এমন একটা জীবন পাবো যেটা তুই আমাকে কখনো দিতে পারতিস না। শেষ কথাটা বলেই মোহনা একটু থামলো। তারপর ঠোঁটের কোণে সে তার ছেলের হাসি আরো স্পষ্ট করে বলল, তাই তোকে ছুঁড়ে ফেলে দিয়েছি। পরিবেশটা যেন মুহূর্তের মতো নিস্তব্ধ হয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু আমার বুকের ভেতর থেকে একটা শব্দহীন ভাঙনের অনুভূতি হলো। যে মানুষটাকে আমি এতদিন নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ ভেবেছিলাম, সেই মানুষটার মুখ থেকে আজ জানতে হলো আমি কোনো ভালোবাসা ছিলাম না, ছিলাম কেবল একটি বিকল্প। মোহনার কাছে সম্পর্কটা ছিল সময় কাটানোর উপায়, আর আমার কাছে সেটাই ছিল পুরো পৃথিবী। আমি মাহিন আহমেদ, বয়স 29, 5 ফিট 8 ইঞ্চি সুঠাম দেহ, পরিপাটি পোশাক আর মার্জিত চলাফেরাই ছিল আমার পরিচয়ের প্রথম ছাপ। জীবনের ধূমপান, মদ কিংবা নারীর পেছনে ছুটে বেড়ানোর মতো কোনো বদভ্যাসে কখনো জায়গা করে নিতে পারেনি আমার মনে। বর্তমানে একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত, মাসিক বেতন 1.5 লাখ টাকা, কর্মক্ষেত্রে সুনাম আছে, পরিবারে বাবা মায়ের ভালোবাসার কোনো কমতিও নেই। সব মিলিয়ে সমাজের চোখে আমি একজন প্রতিষ্ঠিত পুরুষ। হয়তো এই কারণেই বিয়ের প্রসঙ্গটা জীবনে খুব স্বাভাবিকভাবেই চলে এসেছিল, কিন্তু বিয়ের ব্যাপারে আমার নিজের আগ্রহই ছিল না। প্রেম ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস কখনো তৈরি হয়নি। আমার কাছে জীবন মানেই ছিল নিজের ক্যারিয়ার, বাবা মায়ের দায়িত্ব আর নিজের মতো করে শান্তিতে বেঁচে থাকা। কিন্তু বাবা মায়ের চিন্তাটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে বিয়ের প্রসঙ্গ উঠত। একদিন রাতে খাবার টেবিলে বাবা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, তুই কি বিয়ে করবি না? আরে আমাদের বয়স তো কমছে না, ঘরে একটা বউ আনলে একটা নাতি নাতনির মুখ দেখবো, এই আশাটা কি আমাদের থাকতে নেই? হ্যাঁ। বাবার কথায় আমি মুচকি হাসলাম, কিন্তু পাশ থেকে মা এবার বাবার সঙ্গে যোগ দিলেন। কি রে মাহিন, তোর বাবা তো ঠিকই বলেছে। কতদিন ধরে তোকে বলছি, বিয়ের কথা উঠলেই তুই চুপ করে থাকিস। তোর যদি কারো প্রতি পছন্দ থাকে তাহলে আমাদের বল, আর যদি পছন্দ না থাকে তাহলে আমরা আমাদের মতো করে একটা মেয়ে দেখে দিই। আমি কিছুক্ষণ চুপ করে থেকে দুজনের দিকে তাকিয়ে বললাম, দেখো মা, বাবা, প্রেম ভালোবাসার উপর আগে থেকে আমার কোনো বিশ্বাস ছিল না, আর এখনও নেই। তো এইসব নিয়ে আমাকে আর ভাবতে বলো না। তোমরা তোমাদের মতো করে একটা মেয়ে দেখো, মেয়ে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি বিয়ে করে নেব। আমার কথায় বাবা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই তো এতদিনে একটা কাজের কথা বললি। সেদিন আর বেশি কিছু বলিনি, কিন্তু জানতাম না বাবা সেই কথার মাত্র 2 দিন পরে আমার জীবনের গল্প এমন এক মোড় নিতে যাচ্ছে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 2 দিন পর বাবা মায়ের সঙ্গে পাত্রী দেখতে গেলাম। মেয়েটির নাম মোহনা। সেদিন তাদের বাড়িতে গিয়ে বসার পর প্রথম 25-30 মিনিট খুব স্বাভাবিকভাবেই কেটেছিল। আত্মীয় স্বজনের সঙ্গে কথা হচ্ছিল, চা নাস্তা আসছিল, বিয়ের ব্যাপারে সাধারণ কিছু আলোচনা হচ্ছিল। তারপর হঠাৎ সে ঘরে এলো মোহনা। মেয়ে বলল কম বলা হবে। আমার চোখের সামনে মনে হলো যেন কোনো রূপকথার রাজকন্যা যেন হঠাৎ বাস্তবের একটা সাধারণ ঘরে এসে দাঁড়িয়েছে। আমি কয়েক মুহূর্তের জন্য সত্যিই কথা বলতে ভুলে গিয়েছিলাম। তার চুলের ঢেউ, গভীর চোখ, ঠোঁটের নরম রেখা আর মুখে সে মৃদু হাসি, সব কিছু মিলে এমন এক সৌন্দর্য যার সামনে আমার এতদিনের সমস্ত যুক্তি, সমস্ত প্রস্তুতি মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। মনে হলো আল্লাহ যেন খুব যত্ন করে তাকে তৈরি করেছেন। আমি জানি না কতক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ চোখাচোখি হয়ে গেল। মোহনার চোখেও তখন অদ্ভুত এক বিস্ময়। সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, যেন আমার মতোই সে প্রথমবার এমন কাউকে দেখছে যার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেওয়া কঠিন। মনে হলো আমার মতো সুদর্শন পুরুষ হয়তো মোহনা আগে খুব বেশি দেখেনি, তবে সৌন্দর্যের পাশাপাশি আরেকটা বিষয় আমার চোখ এড়ায়নি।
মোহনা ছিল যথেষ্ট আধুনিক। তার পোশাক, কথাবার্তা, বসার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া স্পষ্ট ছিল। সে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে অভ্যস্ত, এমন একটা অনুভূতি তার প্রতিটা আচরণে ছিল। কিন্তু তখনও বুঝিনি এই আধুনিকতা আর সৌন্দর্যের মিশ্রণটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াবে। মোহনার পরিবারও বেশ আধুনিক। তাদের কথাবার্তা, চলাফেরা সব কিছুর মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। তবে সে আত্মবিশ্বাসের আড়ালে কোথাও যেন সূক্ষ্ম একটা অহংকারও লুকিয়েছিল। পাত্রী দেখা শেষে আমরা যখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন বাবা মোহনার বাবার দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, আমরা বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে আলাপ করে আপনাদের জানাবো। আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আপনারা তো জানেন, বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুই পরিবারেরও সম্পর্ক। তাই পরিবারের সবার মতামত নেওয়া দরকার। অবশ্যই ভাই সাহেব, মেয়ে তো শুধু ছেলের সঙ্গে সংসার করবে না, পুরো পরিবারের সঙ্গেই থাকবে। তাই পরিবারের সবার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জবাবের অপেক্ষায় থাকব। সেদিন সন্ধ্যাতে আমরা বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়ি ফিরে আসার পর কেন জানি মোহনার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা শুধু একজন সুন্দরী মেয়েকে দেখার পর স্বাভাবিক ভালো লাগা, কিন্তু মনের ভিতরে অদৃশ্য শূন্যতা যেন অন্য কথা বলছিল। মনে হচ্ছিল মেয়েটাকে দেখার পর থেকে আমার ভেতরে কোথাও একটা জায়গা অকারণে খালি হয়ে গেছে। এর মধ্যে বাবার ফোন বেজে উঠল। ফোনের ওপাশে মোহনার বাবা বলল, ভাই সাহেব, পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন তো? আপনাদের সিদ্ধান্তটা যদি জানাতেন তাহলে ভালো হতো। বাবা খুব বেশি কথা ঘোরালেন না, সরাসরি বললেন, ভাই সাহেব, আমরা পরিবারের সঙ্গে আলোচনা করেছি। দুঃখিত, আমার পরিবার এই সম্পর্কে যেতে চাচ্ছে না। আমি তো আর পরিবারের বিরুদ্ধে যেতে পারি না। কথাটা শুনে ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মোহনার বাবার গলার স্বর বদলে গেল। কারণটা কি জানতে পারি ভাই সাহেব? শুধু মনের সান্ত্বনার জন্য জানতে চাচ্ছি। বাবা এবারও কিছু লুকালেন না। আপনাদের মেয়েটা খুব আধুনিক। আমাদের পরিবার একটু ঘরোয়া এবং পর্দাশীল স্বভাবের। আপনার মেয়ের জীবনযাপন আমাদের পরিবারের সঙ্গে হয়তো মানিয়ে যাবে না। ভবিষ্যতে সবাইকে অস্বস্তিতে পড়তে হবে। তাই আমরা মনে করছি এই সম্পর্কটা না করাই ভালো। ফোনের ওপাশে আবারও নীরবতা। কিছুক্ষণ পর বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ করে ফোনটা কেটে গেল। আমি পুরো কথোপকথনটাই শুনেছিলাম। কষ্ট হয়েছিল, স্বীকার করছি। মোহনাকে আমার খুব পছন্দ হয়েছিল। শুধু পছন্দ নয়, প্রথম দেখাতেও কোথায় যেন মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছিল মেয়েটা। তবুও আত্মসম্মান আমাকে খুব বেশি ভেঙে পড়তে দিল না। নিজেকে বোঝালাম, যা হওয়ার ছিল না সেটা নিয়ে পড়ে থেকে লাভ কি। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু জীবন কখনো কখনো আমাদের সবচেয়ে ভুল ধারণাটাকে সত্যি করে প্রমাণ করে। সেদিন রাতে আমার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। আমি প্রথমে ধরতে চাইনি, কিন্তু বারবার ফোন আসায় শেষ পর্যন্ত রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কে বলছেন? কয়েক সেকেন্ড পর কাপা গলায় উত্তর এলো, মাহিন, আমি মোহনা। মুহূর্তের মধ্যে আমার বুকের ভেতরটা কেমন যেন থেমে গেল। মোহনা? ওপাশ থেকে আবার কান্নাটা আরও বেড়ে গেল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মাহিন, তুমি বিশ্বাস করো। তোমাকে প্রথম দেখাতেই আমি আমার হৃদয়ের গভীরে জায়গা দিয়ে ফেলেছি। আমি জানি তোমার পরিবার আমাকে আধুনিক মনে করেছে, কিন্তু আমি বদলে যাব। তুমি যেমন চাও আমি তেমনই হব। আমি পর্দা করব, ধর্ম মতে চলবো। তুমি যা চাও আমি তাই করার চেষ্টা করব। আমি কিছু বলার আগে সে আবার বলল, শুধু আমাকে একটা সুযোগ দাও। তার কণ্ঠে এমন এক আকুতি ছিল যা সহজ উপেক্ষা করার মতো নয়। আমি চুপ করে রইলাম। মোহনা কাপা গলায় আবার বলল, বলো, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? কি দিয়ে তোমাকে প্রমাণ দেব যে আমি সত্যিই তোমাকে চাই? তুমি যা বলবে আমি সেটাই প্রমাণ করতে রাজি। সেই মুহূর্তে আমি জানতাম না ওর কান্না সত্যি ছিল নাকি কোনো অদৃশ্য অভিনয়ের দৃশ্য। আমি শুধু জানতাম মেয়েটার কণ্ঠ শুনে আমার ভেতরে জমে থাকা সব দ্বিধা একটু একটু করে নরম হয়ে যাচ্ছে। সেই রাতের পর থেকে শুরু হলো আমাদের নিয়মিত কথা বলা। দিনের ব্যস্ততার ফাঁকে ফোন, রাত জেগে দীর্ঘ আলাপ, ছোট ছোট অভিমান, আবার হাসি দিয়ে সে অভিমান ভাঙানো। কখন যেন অপরিচিত দুজন মানুষ একে অপরের এতটা কাছাকাছি চলে এলাম যেটা বুঝতেই পারিনি। মোহনা আমাকে তার স্বপ্নের কথা বলতো, আমি তাকে আমার ভবিষ্যতের কথা বলতাম। কখনো আমরা কল্পনায় আমাদের সংসার সাজাতাম, কখনো ভবিষ্যতের ছোট্ট একটা ঘর নিয়ে কথা বলতাম, আবার কখনো শুধু নীরবে ফোনের ওপাশে একে অপরের নিঃশ্বাস শুনতাম। আমার এতদিনের প্রেম ভালোবাসার প্রতি অবিশ্বাস কোথায় যেন হারিয়ে গেল। আর অজান্তে মোহনা হয়ে উঠল আমার জীবনের সেই মানুষটি যাকে হারানোর কথা ভাবলেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু তখন আমি জানতাম না যে মানুষটাকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত বলে মনে করে কাছে টেনে নিচ্ছি, একদিন সেই মানুষটি আমার জীবনের সবচেয়ে নির্মম সত্য হয়ে দাঁড়াবে।
একদিন মোহনা এমন এক গভীর ভরসার আবেগ নিয়ে আমার সঙ্গে কথা বলছিল, যেন ভালোবাসার মানুষের কাছে নিজের জীবনের কোনো কিছুই গোপন রাখার প্রয়োজন নেই। কথার এক পর্যায়ে সে তার শরীরের কোথায় কোথায় কী দাগ আছে সেসব পর্যন্ত আমাকে বলে ফেলেছিল। তার সেই অকপট স্বীকারোক্তি শুনে আমার মনে হয়েছিল ভালোবাসা বুঝি এমনই, যেখানে লুকানোর কিছু থাকে না, তাকে শুধু বিশ্বাস আর একে অপরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরার সাহস। ততদিন আমি বুঝে গিয়েছিলাম এটা নিছক পাত্রী দেখা কিংবা পরিবারের পছন্দে বিয়ে করার গল্প নয়। অজান্তেই সম্পর্কটা অনেক রূপ নিয়েছে। কথার ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে মায়া, অপেক্ষার মধ্যে জন্ম নিয়েছে টান, আর সেই টান যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেও সেটা বুঝতে পারিনি। শুধু এতটুকু বুঝেছিলাম আমি ধীরে ধীরে মোহনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছি। একদিন অফিস শেষে মোহনাকে নিয়ে বের হলাম। ওর জন্য কিছু বোরখা, হিজাব আর 3 পিস কিনলাম। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে ঘুরতে কখন যে অনেকটা সময় কেটে গেল খেয়ালই ছিল না। কেনাকাটা শেষে আমরা শহরের একটা বড় রেস্টুরেন্টে গিয়ে বসলাম। চারপাশে মানুষের কোলাহল, টেবিলের উপর সাজানো খাবার, মৃদু আলো, সব কিছুর মাঝে আমার কাছে তখন পৃথিবীটা যেন শুধু মোহনাকেই ঘিরেছিল। হঠাৎই মোহন আমার হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে নিল। চোখের দৃষ্টিতে তখন অদ্ভুত এক আবেগ। নিচু গলায় বলল, তোমাকে ছাড়া আমি মরে যাব মাহিন। যদি তোমার না হই তাহলে আর কারো হব না। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, আমার রক্তে মিশে গেছো। বান্ধবীদের কাছ থেকে শুনেছি ভালোবাসার মানুষকে বিশ্বাস করাতে নাকি নিজের সব কিছু উজাড় করে দিতে হয়, নিজেকে সঁপে দিতে হয়। তুমি চাইলে আমিও তাই করতে রাজি। মোহনার কথাগুলো শুনে আমার বুকের ভেতর বিশ্বাসের যে অদৃশ্য দেয়াল এতদিন ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটা যেন আরো শক্ত হয়ে উঠল। আমি তার হাতের উপর নিজের হাত রেখে শান্ত স্বরে বললাম, এসব বাজে কথা তোমাকে কে বলেছে? মনে রেখো মোহনা, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। শারীরিক চাহিদা হয়তো সাময়িক, কিন্তু দুজন মানুষের মনের ভালোবাসা আর একে অপরের প্রতি টান, সেটা যদি সত্যি হয় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমি তোমার কাছ থেকে নিজেকে প্রমাণ করার জন্য এমন কিছু চাই না। মোহনা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সেই হাসিতে তখন আমি শুধু ভালোবাসে দেখেছিলাম, বুঝিনি সেই হাসির আড়ালে অন্য কোনো হিসাব লুকিয়ে থাকতে পারে। সময় তখন থেমে থাকেনি। দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। সেই 2 মাস ছিল ভালোবাসা, প্রতিশ্রুতি আর ভবিষ্যতের স্বপ্নে ভরা। প্রতিদিনের কথোপকথনে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাতাম। কখনো সংসার নিয়ে কথা বলতাম, কখনো ভাবতাম বিয়ের পর কোথায় যাব, কিভাবে জীবন কাটাবো। আর আমি দিন দিন আরও গভীরভাবে মোহনার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। অবশেষে আমি উঠে পড়ে লাগলাম পরিবারকে রাজি করাতে। কাজটা সহজ ছিল না। মা বাবার আপত্তি, পরিবারের মতামত, সমাজের কথা, সব কিছুর সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে। অনেক বোঝানো, অনেক তর্ক আর নিঃশব্দ রাত পার করার পর একদিন মা বাবা শেষ পর্যন্ত রাজি হলেন। সেদিন মনে হয়েছিল এতদিনের অপেক্ষার বুঝে অবসান হলো। এবার সব কিছু ঠিক হয়ে যাবে। এবার মোহনাকে নিজের জীবনসঙ্গী করে নতুন করে পথ চলতে পারবো। কিন্তু সেই সময় থেকেই শুরু হলো অস্বাভাবিকতা। হঠাৎ একদিন মোহনার ফোন বন্ধ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা হয়েছে। একদিন গেল, তারপর আরেক দিন, তবুও ফোন বন্ধ। কোনো কল রিসিভ নেই, কোনো মেসেজের উত্তর নেই। প্রতিবার ফোন হাতে নিয়ে একই নম্বরে কল করতাম, আর প্রতিবারই বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠত। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। কি হয়েছে মোহনার? সে কি অসুস্থ? কোনো বিপদ হয়েছে, নাকি আমার ওপর রাগ করেছে? কিন্তু কোনো উত্তর পেলাম না। এভাবে কেটে গেল 20টা দিন। শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে না পেরে মা বাবাকে সঙ্গে নিয়ে মোহনাদের বাড়িতে গেলাম। মনে তখনও হাজারো আশা। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো মোহনা কোনো সমস্যায় পড়েছে। কিন্তু সে বাড়ির দরজায় পৌঁছে যা শুনলাম তা আমার জীবনের সমস্ত বিশ্বাসকে এক নিমিষে ভেঙে চুরমার করে দিল। দরজা খুলতেই মোহনার বাবা আমাদের দেখে যেন রাগে ফেটে পড়লেন। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই তীব্র কণ্ঠে বললেন, আপনারা এখন কেন এসেছেন? সেদিন আমার মুখের ওপর না করে দিয়েছিলেন না? আবার আজ কেন আমার বাড়িতে এসেছেন? বের হয়ে যান, এই মুহূর্তে বের হয়ে যান। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই। আর একটা কথা জেনে রাখুন, আমার মেয়ে মোহনার 10 দিন আগেই বিয়ে হয়ে গেছে। কথাগুলো শুনে মনে হলো কে যেন আমার বুকের ভেতর থেকে হঠাৎ সমস্ত বাতাস বের করে দিয়েছে। আমার বাবা মা বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই অপমান যেন শুধু তাদের গায়ে লাগেনি, আমার বুকের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। কিছুক্ষণ আমি কোনো কথাই বলতে পারিনি। তারপর কাপা গলায় শুধু বললাম, আমি মোহনার সঙ্গে কথা বলবো। মোহনার বাবা আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন, আমাদের বের করে দেওয়ার জন্য এগিয়ে এলেন। কিন্তু আমি নড়লাম না। আমি শুধু বললাম, আপনি মোহনাকে ডাকুন, আমি তার সঙ্গে একবার কথা বলবো। মোহনার সঙ্গে কথা বলা ছাড়া আমি এক পা এখান থেকে নড়ব না। তিনি আমাকে এবং আমার মা বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। যত অপমানই করুন,
যত কথাই বলুন, আমার মুখে তখন একটাই কথা, মোহনার সঙ্গে একবার কথা বলতেই হবে। আশেপাশের প্রতিবেশীরাও একে একে জড়ো হতে শুরু করলো। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। মায়ের মুখ নিচু হয়ে গেছে, বাবার চোখে অপমানের যন্ত্রণা। আমার নিজেরও লজ্জায় মাথায় হেঁট হয়ে আসছিল। তবু আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমার কাছে তখন সম্মান অপমানের চেয়ে বড় ছিল একটা প্রশ্ন, মোহনা কেন আমার সাথে এমন করলো? প্রায় 2 ঘন্টা পর অবশেষে মোহনা এলো। আমি তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর তখন ঝড় বইছে। এতদিন পর তাকে সামনে দেখে মনে হচ্ছিল এই বুঝি সব ভুল বোঝাবুঝির অবসান হবে। কিন্তু আমি কিছু বলার আগেই হঠাৎ তার হাতে এসে আমার গালে পড়ল। একটা নয়, পরপর 2টো থাপ্পড়। শব্দটা এতটাই তীব্র ছিল যে চারপাশের মানুষ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। মা লজ্জায় মুখ ঢেকে ফেললেন। বাবা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আশেপাশের মানুষ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আর মোহনা, সে রাগে ফুঁসছিল, চিৎকার করে বলল, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তোকে আমার বাড়িতে আসার সাহস দিল কে? তুই কি ভুলে গেছিস তোর মা বাবা আমার বাবাকে কি পরিমাণ অপমান করেছে? ফোনে মুখের উপর না করে দিয়েছিল, তাই না? আমি সেই অপমানের প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছিস। আমি সেদিন পরিকল্পনা করেই তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি, তোর মনের মধ্যে জায়গা করে নিয়েছি। আর যখন সময় হয়েছে তখন তোর সেই মনটাকে পায়ের নিচে পিষে দিয়ে অন্য একজনকে বিয়ে করেছি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে কোনো কান্না নেই, কোনো অনুশোচনা নেই, ভালোবাসার সামান্যতম ছায়াও নেই, শুধু প্রতিশোধের এক অদ্ভুত উন্মাদনা। সেই মুহূর্তে আমার ভেতরে পৃথিবীটা যেন নিঃশব্দে ভেঙে পড়ল। মোহনা, তুমি সব কি বলছো? প্রতিশোধের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে গেল? তুমি তো বলেছিলে তুমি আমার জন্য পাগল, আমাকে ছাড়া বাঁচবে না। তাহলে এতদিনে সে ভালোবাসা? মোহনা আরও এক ধাপ এগিয়ে এলো। তার কণ্ঠ এবার আশ্চর্য রকম ঠান্ডা। জানিস, আমার বর্তমান স্বামী তোর চেয়ে কোনো দিক থেকেই কম না। স্মার্ট, হ্যান্ডসাম, ভালো চাকরি, সব দিক থেকেই প্রতিষ্ঠিত। তোকে হাতে রেখেছিলাম শুধু সময় কাটানোর জন্য। ভেবেছিলাম যদি জীবনে তোর চেয়ে বেটার কাউকে না পাই তাহলে তোকে বিয়ে করব। কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল, তোর চেয়ে বেটার একজনকে পেয়ে গেছি। তাই তোকে আর আমার দরকার নেই। তোকে ছুঁড়ে ফেলে দিলাম হাতের ময়লার মতো। কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষের মুখে কথা শুনছি না, শুনছি এমন একজনের কণ্ঠ যে খুব যত্ন করে আমার স্বপ্নগুলো গড়ে নিয়ে তারপর নিজের হাতে সেগুলো ভেঙে ফেলছে। তবু আমি চিৎকার করলাম না, কাঁদলামও না। অদ্ভুত এক শান্তি নেমে এসেছিল আমার ভেতরে, যে শান্তি ঝড়ের আগে নীরবতার মতো। শুধু ধীরে বললাম, আমার বাবা খুব সম্মানের সঙ্গে তোমার বাবাকে না করেছিলেন, আর তুমি বলছো তিনি তোমার বাবাকে অপমান করেছেন? আমার বাবা কখনো কারো মন নিয়ে খেলা করেননি। আজ সময় তোমার, তাই তোমার দরজায় আমি দাঁড়িয়ে আছি। কিন্তু মনে রেখো, আমার সময় যখন আসবে সেদিন হয়তো তুমি আমার দরজায় এসে দাঁড়াবে। সবাই ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, সময় কখনো ছেড়ে দেয় না। কথাটা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে মোহনা আর বলে ওঠে, জেগে থেকে স্বপ্ন দেখা অনেকের মুখে শুনেছিলাম, আজ তোকে দেখে সেটা বিশ্বাসও করলাম। দেখি তোর প্রকৃতি আমার কি করতে পারে। আগে তোর মনের মধ্যে আমি যে আঘাত দিয়েছি সেটা থেকে তো নিজেকে বের কর। সেদিন আমি আর কোনো কথা বলিনি, সেখান থেকে চলে এলাম। সেদিন আমার মা বাবার যে অপমানটা হয়েছিল সেটা আমার ভেতরে সব কিছু দুমড়ে মুচড়ে দিয়েছিল। বাড়ি থেকে হয়তো আমাকে শক্ত মনে হচ্ছিল, কিন্তু বাড়ি ফেরার পর দরজা বন্ধ করতে বুঝলাম আমি কতটা ভেঙে পড়েছি। যে মানুষটাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটি যে আমার প্রতিটি অনুভূতিকে পরিকল্পিতভাবে ব্যবহার করেছে, এই সত্যটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। রাতের পর রাত আমার চোখে ঘুম আসতো না। খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেললাম। মাথার ভেতর বারবার ঘুরতে থাকলো মোহনার প্রতিটি কথা, তার হাসি, তার মিথ্যে ভালোবাসা, তার বলা প্রতিটি প্রতিশ্রুতি। ধীরে ধীরে বিষণ্ণতা আমাকে গ্রাস করতে শুরু করলো। কাজে মন বসতো না। অফিসের ফাইল সামনে নিয়ে বসে থাকতাম, অথচ একটা লাইনও পড়তে পারতাম না। শেষ পর্যন্ত চাকরিটাও চলে গেল। বাবা মা সব বুঝতেন, কিন্তু আমাকে কোনোদিন জোর করে কিছু বলতেন না, শুধু দূর থেকে দেখতেন। আর তাদের চোখের সেই নিঃশব্দ চিন্তা আমাকে প্রতিদিন আরও ভেঙে দিত। এভাবেই কেটে গেল 6 মাস। এই 6 মাসে আমি নিজের প্রতি যে সমস্ত যত্নই হারিয়ে ফেলেছিলাম। চুলদাড়ি কাটা হয়নি, আয়নার সামনে দাঁড়ায়নি। যে মাহিনকে একসময় সবাই পরিপাটি, আত্মবিশ্বাসী আর প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে চিনত, সেই মাহিনী আজ কোথায় হারিয়ে গেছে। একদিন মা নিজেকে সামলাতে পারলেন না, আমার সামনে বসে কান্নায় ভেঙে পড়লেন। মাহিন, তুই এটা কি করলি বাবা? তুই আমাদের একমাত্র সন্তান। তোর যদি এমন অবস্থা হয় তাহলে আমরা কি করব? কাকে নিয়ে বাঁচবো বল? মায়ের চোখের পানি দেখে বুকটা কেঁপে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বাবা ধীরে ধীরে আমার সামনে এসে আমার হাতটা ধরলেন। তার কণ্ঠেও তখন কান্না আটকে ছিল। হ্যাঁ রে বাবা, তুই স্বাভাবিক জীবনে ফিরে আয়।
স্বাভাবিকভাবে চলাফেরা কর। তোর এই অবস্থা যদি ওই মেয়েটা কোনোদিন দেখে, তাহলে সে মনে মনে বলবে সে যে জিনিসটা চেয়েছিল তাতে সে সফল হয়েছে। তুই কি সেটা হতে দিবি? তুই ওকে দেখিয়ে দে তুই কোনো লুজার না, তুই সফল। তুই টাকা হারিয়েছিস, একটা চাকরি হারিয়েছিস, কিন্তু তোর জীবনের সবকিছু হারিয়ে যায়নি। তোর মা বাবা এখনো তোর পাশে আছে, তোর সামনে এখনো একটা পুরো জীবন পড়ে আছে। হ্যাঁ, বাবার কথাগুলো সেদিন আমার বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করেছিল। আমি দীর্ঘক্ষণ মা বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বাবার হাতটা শক্ত করে ধরে বললাম, বাবা, কয়েকদিন সময় দাও, এরপর আমি চুলদারি কাটবো, নতুন করে চাকরি খুঁজবো, আবার স্বাভাবিক জীবনে ফিরবো। শুধু তোমাদের মুখের দিকে তাকিয়েই করবো সব। সেদিন প্রথমবার মনে হলো হয়তো আমি শেষ হয়ে যাইনি, হয়তো একটা মানুষ আমাকে ভেঙে দিতে পারে, কিন্তু আমার পুরো জীবনটাকে শেষ করে দেওয়ার অধিকার তো তার নেই। আর সেই দিন থেকেই ভাঙ্গা মাহিনের জীবনে শুরু হলো নিজেকে নতুন করে গড়ে তোলার এক কঠিন অধ্যায়। অন্যদিকে গল্পের আরেক প্রান্তে ছিল সাদিয়া চৌধুরী, শাহিদ চৌধুরীর একমাত্র মেয়ে, কোটিপতি বাবার আদরের সন্তান। অথচ বাবার অডেল সম্পত্তির সামান্যতম অহংকারও কখনো তার আচরণে প্রকাশ পায়নি। বিশ্ববিদ্যালয়ে সে চলাফেরা করতে একেবারে সাধারণভাবে, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা কিংবা বন্ধুদের সঙ্গে মেলামেশা, কোথাও এমন কোনো আচরণ ছিল না যা থেকে বোঝা যায় সে একজন কোটিপতির মেয়ে। বরং বিশ্ববিদ্যালয়ে সবাই তাকে চিনত মধ্যবিত্ত পরিবারের এক শান্ত নিরহংকার মেয়ে হিসেবেই। সাদের এই সরলতার আড়ালে লুকিয়েছিল একটি গভীর ভালোবাসা। সে ভালোবেসেছিল তুষারকে। তুষারকে বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না তার ভেতরে আসল চেহারা। কথাবার্তায় ভদ্রতা, আচরণের নম্রতা, মুখে সবসময় নিরীহ হাসি, সব মিলে সে যেন একেবারে নির্দোষ, শান্ত স্বভাবের একজন ছেলে। অথচ তার অন্তরের গভীরে বাস করত প্রবল লোভ। সে ছিল একজন সুযোগ সন্ধানী প্লেবয়, যে মানুষের আবেগকে ভালোবাসা নয়, নিজের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে জানে। সাদিয়া অবশ্য সেসবের কিছুই জানতো না। সে বিশ্বাস করেছিল তুষারকে, ভালোবাসার মানুষটিকে নিয়েই সাজিয়েছিল ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন। কিন্তু একদিন সেই স্বপ্নের মাঝখানে নেমে এলো কঠিন বাস্তবতা। শাহিদ চৌধুরী মেয়েকে নিজের ঘরে ডেকে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার জন্য আমি বিয়ে ঠিক করেছি সাদিয়া। আগামী শুক্রবার তোমার বিয়ে। ছেলেটা আমার ব্যবসায়িক পার্টনার রাজন আহমেদের ছেলে মুন্না। কাল ওদের পরিবার তোমাকে দেখতে আসবে। তুমি কাল বাড়িতেই থাকবে। কথাটা শুনেই সাদিয়ার মুখের রং বদলে গেল। কয়েক মুহূর্ত যেন সে বাবার দিকে তাকিয়ে কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করলো। তারপর কাঁপা গলায় বলে উঠল, বাবা, আমি তুষারকে ভালোবাসি। তুমি আমার সঙ্গে কথা না বলে কিভাবে আমার বিয়ে ঠিক করে দিলে? আমি যাকে চিনি না জানি না এমন কাউকে আমি কখনো বিয়ে করব না। আমি আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করব। মেয়ের মুখে তুষারের নাম শুনতেই শাহিদ চৌধুরীর চোখ কঠিন হয়ে উঠল। রাগের মাথায় তিনি সাদিয়ার গালে পরপর দুটি থাপ্পড় বসিয়ে দিলেন। আমি যা বলছি তাই হবে। আগামীকাল থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আর কাল ওরা আসবে, তুই প্রস্তুত থাকবি। সাদিয়ার কোনো কথা বলল না। চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কিছুক্ষণ বিছানার পাশে দাঁড়িয়ে রইল সে। তারপর কাপা হাতে তুষারের নাম্বারে ফোন করলো। ফোন ধরতে কান্না ভেজা কণ্ঠে বলল, তুষার, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে বাড়ি থেকেও বের হতে দিচ্ছে না। এখন আমি কি করব? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুষার। ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তুষারের কণ্ঠ ভেসে এলো, অদ্ভুত শান্ত হিসেবেই। তুমি চুপ করো, কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাও। হাতে টাকা পয়সা বা গয়না থাকলে সেগুলো সঙ্গে নিও। আমিও আমার বাড়ি থেকে যা পারি নিয়ে বের হব। তারপর আমরা অনেক দূরে কোথাও চলে যাব, সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ভালোবাসায় অন্ধ সাদে একবারও প্রশ্ন করলো না তুষার তাকে কোথায় নিয়ে যাবে, কিভাবে রাখবে, ভবিষ্যৎ কি হবে। তার কাছে শুধু একটা কথাই সত্য ছিল, সে তুষারের সঙ্গে থাকবে। সেদিন রাতের সুযোগ বুঝে সাদিয়া বাড়ি থেকে বেরিয়ে গেল। সঙ্গে ছিল কিছু গয়না এবং প্রায় 20 লাখ টাকা। বুকের ভিতর তখন ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল তুষারকে পাওয়ার স্বপ্ন। তুষার তাকে গাড়িতে তুলে নিল। গাড়ি ছুটতে লাগলো অচেনা পথ ধরে। জানালার বাইরে অন্ধকার শহর পেছনে পড়ে যাচ্ছিল। সাদিয়া বারবার জিজ্ঞাসা করছিল, আমরা কোথায় যাচ্ছি? তুষার প্রতিবার এগিয়ে যাচ্ছিল প্রশ্নটা। একসময় গাড়ি থামলো একটা অপরিচিত বাড়ির সামনে। তুষার সাদিয়াকে একটা ঘরে নিয়ে গিয়ে বলল, তুমি এখানে একটু থাকো, আমি আসছি। সাদিয়া কিছু বুঝে ওঠার আগেই তুষার দরজা পেরিয়ে বাইরে চলে গেল। ঘরের ভেতর বসে সাদিয়া অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাইরে থেকে কয়েকজন মানুষের কণ্ঠ ভেসে এলো। কৌতূহল হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই তুষারের কণ্ঠ স্পষ্ট শুনতে পেল সে। আপনারা মেয়েটাকে দেখছেন তো?
রূপবতী 10 লাখ টাকা, 1 টাকা কম হবে না। 10 লাখ টাকা দিন, আমি এখান থেকে চুপচাপ চলে যাব। সাদিয়ার বুকের ভেতরটা আচমকা কেঁপে উঠল। তারপর আরেকজনের কণ্ঠ, এই নিন 10 লাখ টাকা, আর কোনো ঝামেলা করবেন না, এখান থেকে চলে যান। সাদিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার শরীর যেন অবশ হয়ে গেল। তুষারের হাতে তখন তার বাড়ি থেকে নিয়ে আসা 20 লাখ টাকা গয়নাকাটি এবং সেই 10 লাখ টাকাও তুলে দেওয়া হলো। কোনো দ্বিধা ছাড়াই তুষার সব কিছু নিয়ে সেখান থেকে চলে গেল। এক মুহূর্তে সাদিয়ার সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। যে মানুষটির হাত ধরে সে নিজের পরিবার, নিরাপত্তা, ভবিষ্যৎ সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছিল, সেই মানুষটি তাকে টাকার বিনিময়ে বিক্রি করে চলে গেছে। তার বুকের ভেতর থেকে একটা নিঃশব্দ আর্তনাদ বেরিয়ে এলো। তুষার, কিন্তু ততক্ষণে তুষার অনেক দূরে। কিছুক্ষণের মধ্যে সাদিয়া বুঝতে পারল সে কোথায় এসে পড়েছে। জায়গাটা ছিল একটা পতিতালয়। আতঙ্কে তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে দরজায় ছুটে গিয়ে চিৎকার করতে লাগলো, আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না। চিৎকার শুনে কয়েকজন লোক ঘরে ঢুকে পড়ল। তাদের একজন কঠোরভাবে তাকে চুপ করিয়ে বলল, চুপ, একদম চুপ। তোর ভালোবাসার মানুষটাকে 10 লাখ টাকা বিক্রি করে দিয়ে গেছে, আমরা তোকে কিনে নিয়েছি। সাদিয়ার চোখের সামনে যেন সবকিছু ঘুরে উঠল। তুষারের মুখ, তার মিষ্টি কথা, ভালোবাসার প্রতিশ্রুতি সবকিছু একসঙ্গে মনে পড়তে লাগলো। যে মানুষটির ওপর সে নিজের জীবন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, সে মানুষটি তাকে বিক্রি করে দিয়েছে, তাও একটা পতিতালয়ে। ভয় তাকে গ্রাস করছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সাদিয়া নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না, তাকে বাঁচতে হবে। বের হওয়ার একটা পথ তাকে খুঁজে বের করতেই হবে। চোখের পানি মুছে সে শান্ত থাকার চেষ্টা করে বলল, আপনারা আমাকে 10 লাখ টাকা দিয়ে কিনেছেন, তাই তো? লোকগুলো অবাক হয়ে তার দিকে তাকালো। সাদিয়া ধীরে ধীরে বলল, আমি আপনাদের 50 লাখ টাকা দেব, কিন্তু আমাকে এখান থেকে নিরাপদে যেতে দিন। লোকগুলোর চোখ বড় হয়ে গেল। 50 লাখ টাকা তুই কোথা থেকে দিবি? সাদিয়া এবার দৃঢ় কণ্ঠে বলল, আপনাদের মোবাইলটা আমাকে দিন, আমি একটা ফোন করব। কথা দিচ্ছি, যদি 50 লাখ টাকা না পাইয়ে দিতে পারি, তখন আপনারা যা ইচ্ছা করবেন। তার আত্মবিশ্বাসের কথায় লোকগুলো কিছুটা দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত একটা মোবাইল তার হাতে তুলে দিল। সাদিয়ার হাত কাঁপছিল। সে জানতো এই মুহূর্তে তার একমাত্র আশ্রয় তার বাবা। নম্বর ডায়াল করতে কয়েকবার রিং হয়ে ফোনটি রিসিভ হলো। হ্যালো। বাবার কণ্ঠ শুনেই সাদিয়ার বুকের বাঁধ ভেঙে গেল। বাবা, একটা শব্দের পরই সে কান্নায় ভেঙে পড়ল। কাঁপতে কাঁপতে সব কিছু খুলে বলল। তুষারের প্রতারণা, তাকে বিক্রি করে দেওয়া, তার বর্তমান অবস্থান কিছুই গোপন করল না। ওপাশে কিছুক্ষণ কোনো শব্দ ছিল না। তারপর সাহেব চৌধুরীর কণ্ঠে আতঙ্ক, ক্রোধ আর অসহায় পিতৃস্নেহ একসঙ্গে কেঁপে উঠল। তুই শুধু আমাকে ঠিকানাটা দে, আমি এখনই সেখানে 50 লাখ টাকা নিয়ে আসছি। ওরা যেন তোর শরীরে একটা আঁচড়ও দিতে না পারে। আমি আসছি মা, তুই সাহস রাখ। সাদিয়া ঠিকানাটা জানিয়ে ফোনটা ফেরত দিল। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে দীর্ঘ 1 ঘন্টা। অবশেষে 3 ঘন্টা পর শাহেদ চৌধুরী সেখানে পৌঁছালেন। সঙ্গে ছিল টাকা। টাকা হস্তান্তরের পর তিনি এক মুহূর্ত দেরি না করে মেয়েকে কাছে টেনে নিলেন। সাদিয়া তার বাবার বুকে মুখ লুকিয়ে শুধু কাঁদছিল। সেদিন বাড়ি ফেরার পথ জুড়েই তার মুখে কোনো কথা ছিল না। যে মেয়েটি কয়েক ঘন্টা আগেও ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিল, সেই মেয়েটি ফিরে আসছিল এক গভীর মানসিক ক্ষত হয়ে। তুষারের প্রতারণা তার ভেতরে ভালোবাসার উপর এমন এক আঘাত করেছিল, যার দাগ সহজে মুছে যাওয়ার নয়। পুরুষের প্রতি তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। কারোর সঙ্গে কথা বলতে চায় না, কারো সামনেও যেতে চাইতো না। এরপর যখনই সাদিয়ার বিয়ের কথা উঠেছে, অতীতের ঘটনার কোনো না কোনোভাবে সামনে এসেছে। আর তখনই একের পর এক বিয়ের প্রস্তাব ভেঙে গেছে। মানুষের মনে প্রশ্ন জেগেছে, সাদিয়ার সঙ্গে সেখানে কি ঘটেছিল? সে কি কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছিল? হয়তো অনেকবার দর্শিতাও হয়েছে। প্রশ্নগুলো সাদিয়ার হৃদয়ের ক্ষতকে আরও গভীর করে তুলত। একদিন শাহেদ চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। মেয়ের সামনে এসে দুহাত জোর করে কাঁপা কণ্ঠে বললেন, মা, তোর কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি। এই দুনিয়ায় তুই ছাড়া আমাদের আর কেউ নেই। তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুইও যদি এভাবে নিজেকে শেষ করে দিস, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তুই আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করবি। নিজেকে কাজে ব্যস্ত রাখ। সব কিছু হয়তো একদিনে ভুলতে পারবি না, কিন্তু অন্তত নিজের জীবনটাকে আবার নিজের হাতে তুলে নিতে পারবি। বাবার কথাগুলো সাদিয়া নীরবে শুনল। অনেকক্ষণ পর সে চোখ তুলে তার বাবার দিকে তাকালো। সেই চোখে তখন কষ্ট ছিল, কিন্তু তার গভীরে যেন ক্ষীণ একটা আলো জ্বলে উঠছিল। সেদিন থেকে সাদিয়া তার বাবার অফিসে কাজ শুরু করলো। সে জানতো
অতীত মুছে ফেলা সম্ভব নয়। তুষারের প্রতারণা তার জীবনে যে ক্ষত তৈরি করেছে সেটা একদিন শুকিয়ে যাবে না। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে একজন প্রতারক মানুষের জন্য নিজের পুরো জীবনটাকে শাস্তি দেওয়া যায় না। তাকে বাঁচতে হবে নিজের জন্য, আর সেই বাবার জন্য যিনি নিজের সমস্ত অহংকার অর্থ সম্পদ ভুলে কেবল মেয়েকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে এক মুহূর্ত দ্বিধা করেননি। এদিকে আমি নিজেকে ধীরে ধীরে আরও পরিপাটি করে তুলছিলাম। চুলদাড়ি কেটে পুরনো পোশাকগুলো গুছিয়ে নিজের স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসার চেষ্টা করছিলাম। কিন্তু বাহিক পরিপাটির আড়ালে আমার ভেতরের ক্লান্তিটা তখনও রয়ে গিয়েছিল। চাকরিটা হারানো যতটা সহজে ঘটেছিল, নতুন একটা চাকরি পাওয়া আমার কাছে তার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন একের পর এক প্রতিষ্ঠানে সিভি পাঠাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, আশায় বুক বাঁধছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো অজুহাতে আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। কোথাও অভিজ্ঞতার অজুহাত, কোথাও অন্য কোনো প্রার্থীর যোগ্যতা, আবার কোথাও সরাসরি বোঝা যাচ্ছিল মামা খালু কিংবা পরিচিত কারো সুপারিশ ছাড়া চাকরির দরজা খোলা যেন অসম্ভব। প্রতিবার ব্যর্থ হয়ে বাড়ি ফেরার সময় আমার মনে হতো আমি যেন একটু একটু করে আবারও ভেঙে পড়ছি। তবুও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হাল ছাড়িনি। অন্যদিকে এক সকালে আমার বাবা রহমান সাহেব প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছেন। বয়স বাড়লেও নিয়ম করে হাঁটাহাঁটি করার অভ্যাসটা তিনি ছাড়েননি। সেদিনও ধীর পায়ে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পরিচিত একটি কণ্ঠ তার কানে এলো। এই রহমান, দাঁড়া তো। বাবা ঘুরে তাকাতেই যেন বহু বছরের পুরনো একটা স্মৃতি তার সামনে এসে দাঁড়ালো। শাহেদ চৌধুরী। একসময় দুজনের বন্ধুত্ব ছিল গভীর। একসঙ্গে পড়াশোনা, আড্ডা, জীবনের নানা উত্থান পতন সব কিছুর সাক্ষী তারা। সময় স্রোতে দুজনের জীবন দুদিকে বয়ে গেছে। বাবা চাকরি করে অবসর নিয়েছেন, আর শাহেদ চৌধুরী নিজের ব্যবসা দাঁড় করিয়ে এখন শহরের একজন পরিচিত সফল ব্যবসায়ী। সাদিয়ার বাবা এগিয়ে এসে বাবার কাঁধে হাত রেখে এসে বললেন, তো রহমান, তোর কি খবর? তোরা আমার সঙ্গে যোগাযোগ একবারে বন্ধ করলি কেন? ফোন নেই, দেখা নেই, কথাবার্তাও নেই। বাবা একটু সংকোচের হাসি এসে বললেন, তুই এখন অনেক বড় ব্যবসায়ী, আমাদের মতো পুরানো বন্ধুদের চিনবি কি না সেই ভয়েই তো আমরা আর তোর অফিসেই যাই না। শাহেদ চৌধুরী হেসে উঠলেন, ধুর বেটা, বন্ধু বান্ধবের মধ্যে আবার টাকা পয়সার হিসেব থাকে নাকি? তোরা চাকরি করে অবসর নিয়েছিস, এখন তো ফ্রি আছিস, আর আমি ব্যবসা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। তুই যদি মাঝে মাঝে অফিসে আসতি, তোদের সঙ্গে একটু আড্ডা দিতে পারতাম, সেটাও তোরা করিস না। বাবা হেসে ফেললেন। যাক, এত কোটিপতি হওয়ার পরও তুই আগের মতোই আছিস। হ্যাঁ, আমরা ভেবেছিলাম টাকা পয়সা হওয়ার পর গরিব বন্ধুদের আর মনে রাখিস না। দুই পুরনো বন্ধু কিছুক্ষণ হেসে নিলেন। দীর্ঘদিন পর দেখা হওয়ার আনন্দ যেন মুহূর্তের জন্য তাদের বয়সও কয়েক দশক পিছিয়ে গেল। কথার এক পর্যায়ে শাহেদ চৌধুরী হঠাৎ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে দোস্ত, তোর ছেলে মাহিনের কি খবর? ছোটবেলায় তো ওকে দেখেছিলাম, তখন তো ছোট্ট একটা ছেলে ছিল, এখন নিশ্চয় অনেক বড় হয়েছে। কি করে? সংসার করছে? আমার নামটা শুনতে বাবার মুখের হাসি মিলে গেল। কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা বেরিয়ে এলো। দোস্ত, ছেলেটার কথা আর জিজ্ঞেস করিস না। শাহেদ চৌধুরীর মুখের হাসিও ধীরে ধীরে মুছে গেল। কি হয়েছে মাহিনের? বাবা ধীরে ধীরে সব বলতে শুরু করলেন। মোহনার সঙ্গে আমার পরিচয়, পাত্রে দেখতে যাওয়া, প্রথম দেখায় ছেলের মেয়েকে পছন্দ করা, পরে সম্পর্ক তৈরি হওয়া, মোহনার মিথ্যা ভালোবাসা, পরিবারের সঙ্গে কথা বলে বিয়েতে রাজি করানো, সব কিছু। তারপর সেই ভয়াবহ দিন, মোহনার ফোন বন্ধ হয়ে যাওয়া, 20 দিন পর বাবা মার সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যাওয়া, সেখানে মোহনার বাবার অপমান, দীর্ঘ অপেক্ষার পর মোহনা এসে আমাকে প্রকাশ্যে থাপ্পড় মারা, আর শেষে মোহনার মুখ থেকে বেরিয়ে আসে সেই নির্মম সত্য। পুরো ভালোবাসাটাই ছিল প্রতিশোধের পরিকল্পনা। বাবা একে একে সব বলে গেলেন। ওকে আমি কখনো এমন অবস্থায় দেখিনি সাহেদ। ছেলেটা একেবারেই ভেঙে পড়েছিল, দিনের পর দিন ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছিল। চাকরিটাও চলে গেল, 6 মাস নিজে চুল দাড়ি কাটেনি। এখন অনেক কষ্টে একটু স্বাভাবিক হয়েছে, নতুন চাকরি খুঁজছে, কিন্তু কোথাও হচ্ছে না। শাহেদ চৌধুরীও দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। বন্ধুর কথা শুনতে শুনতে তার চোখের দৃষ্টিও যেন ভারী হয়ে উঠেছিল। অবশেষে তিনি ধীরে ধীরে বললেন, দোস্ত, আমার মেয়েটার গল্পটাও প্রায় একই রকম। বাবা অবাক হয়ে তাকালেন। শাহেদ চৌধুরী বলতে শুরু করলেন, আমার মেয়ে সাদিয়াকে তো তুই ছোটবেলায় দেখেছিস। আমার এত টাকা পয়সা, ব্যবসা, কিন্তু মেয়েটার মধ্যে কখনো অহংকার দেখিনি। বিশ্ববিদ্যালয়ে সবাই তাকে মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে হিসেবে চিনত। আমার টাকা নিয়ে কখনো গর্ব করেনি।
অথচ সেই মেয়েটাই একটা প্লে বয় ছেলের প্রেমে পড়েছিল। শাহেদ চৌধুরীর কণ্ঠ ভারী হয়ে এলো। একদিন সেই ছেলের সঙ্গে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো নিজের পছন্দের মানুষকে নিয়ে সুখে থাকবে, কিন্তু যে ছেলেটাকে সে ভালোবাসতো সে তাকে টাকার জন্য বিক্রি করে দিয়েছিল। বাবা স্তব্ধ হয়ে শুনছিল, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। নিঃশ্বাস যেন ভারী হয়ে ওঠে। শাহেদ সাহেব সব কিছু খুলে বললেন। সাদিয়ার সঙ্গে তুষারের প্রতারণা, তার কাছ থেকে টাকা ও গহনা নিয়ে নেওয়া, এরপর আরও 10 লাখ টাকার বিনিময়ে তাকে একটা পতিতালয়ে বিক্রি করে চলে যাওয়া, তারপর মেয়েকে উদ্ধার করতে 50 লক্ষ টাকা নিয়ে সেখানে ছুটে যাওয়া। কোনো ঘটনায় তিনি গোপন করলেন না। দুজন বন্ধুই দীর্ঘক্ষণ নীরব রইলেন। শেষ পর্যন্ত বাবা ভারী কণ্ঠে বললেন, জানি না রে দোস্ত, ভালো মানুষের জীবনে প্রতারক মানুষগুলো কেন আসে, আর প্রতারকদের জীবনে কেন ভালো মানুষগুলো এসে পড়ে, কেন ভালো মানুষগুলো একসঙ্গে হতে পারে না। শাহেদ চৌধুরী বন্ধুর দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, দোস্ত, একটা কথা বলবো, ভুল বুঝিস না যেন। বল। শাহেদ চৌধুরী কিছুটা ইতস্তত করে বললেন, তোর ছেলে আর আমার মেয়ের জীবন কাহিনীর মধ্যে অদ্ভুত একটা মিল আছে। দুজনেই ভালোবেসে প্রতারিত হয়েছে, দুজনেই ভেঙে পড়েছে, দুজনেই এখন ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে বসেছে। আমরা চাইলে ওদের দুজনের একটা সম্পর্ক করতে পারি। বাবা যেন কথাটা বিশ্বাসই করতে পারলেন না। তুই সত্যি বলছিস? তুই তুই তোর মেয়ের জন্য আমার ছেলের সঙ্গে বিয়ের কথা বলছিস? হ্যাঁ। শাহেদ মৃদু হেসে বন্ধুর কাঁধে হাত রাখলেন। হ্যাঁ, তবে একটা কথা, আমি আমার মেয়ের ওপর আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। ওকে জিজ্ঞেস করেই সব করব। তুই আগে তোর ছেলেকে জিজ্ঞেস কর। দুজন রাজি থাকলে আমরা আর দেরি করব না। বাবার চোখে তখন বিস্ময় আর এক অদ্ভুত আশার আলো। এদিকে আমিও সাদিয়া দুজনের কেউই জানতাম না, জীবন আমাদের ভাঙ্গা দুটো গল্পকে জোড়া লাগানোর জন্য হয়তো এই আকস্মিক সাক্ষাতের ব্যবস্থা করেছিল। সেদিন রাতে শাহেদ চৌধুরী বাড়িতে গিয়ে সরাসরি মেয়ের ঘরে গেলেন। সাদিয়া তখন নীরবে বসেছিল, আগের মতোই চুপচাপ। বাবা পাশে গিয়ে বসতেই সাদিয়া তাকালো। শাহেদ কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, মা, তোর সঙ্গে একটা কথা ছিল। সাদিয়া মুচকে এসে বলল, বলো বাবা। শাহেদ চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি তোর জন্য একটা বিয়ের কথা ভেবেছি, তবে তোর অনুমতি ছাড়া আমি এবার এক পাও এগোবো না। তুই যদি রাজি থাকিস তাহলে কথাটা সামনে এগিয়ে নিতে পারি। সাদিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটল। বাবা, এভাবে বলে আমাকে লজ্জা দিও না। একবার তোমার কথা অবাধ্য হয়ে আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম যেখানে আমার জীবনটাই শেষ হয়ে যেতে পারতো। এবার তুমি তোমার পছন্দ মতো আমার বিয়ে ঠিক করো, আমি চুপচাপ বিয়ে করে নেব। শাহেদ মেয়ের মাথায় হাত রাখলেন। তার চোখের কোণে জমে থাকা অশ্রু সাদিয়া দেখতে পেল না। অন্যদিকে একই রাতে বাবা আমার ঘরে এলেন। আমি তখন চাকরির জন্য কয়েকটা প্রতিষ্ঠানের ঠিকানা লিখে রাখছিলাম। বাবাকে দেখে খাতা বন্ধ করে রাখলাম। বাবার দিকে তাকালাম। বাবা এসে আমার পাশে বসলেন। মাহিন, মাহিন, তোর সঙ্গে একটা কথা আছে। কি বাবা? আমি আমার এক পুরানো বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ের কথা ঠিক করেছি। তুই রাজি থাকলে আমরা সম্পর্কটা সামনে এগিয়ে নিতে পারি। তুই কি বলিস? আমি যেন আচমকা থমকে গেলাম। বিয়ে? বাবা, আমি এখন চাকরি করি না, বেকার। একটা বউকে কিভাবে খাওয়াবো, কিভাবে সংসার চালাবো সেটাই তো জানি না। তুমি এসব কিভাবে ভাবলে? বাবা আমার হাতটা শক্ত করে ধরে বললেন, ওসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা। জীবনের সব কিছু আগে থেকে ঠিকঠাক হয়ে আসে না বাবা। কিছু কিছু জিনিস মানুষকে বিশ্বাস করেই শুরু করতে হয়। আমি কিছুক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি ফুটিয়ে বললাম, ঠিক আছে বাবা, তোমরা যদি খুশি হও তাহলে আমি বিয়েতে রাজি। তোমরা সামনে এগোতে পারো। দুই ঘরে দুই ভাঙ্গা মানুষ তখন আলাদা আলাদা ঘরে বসে নিজেদের অজান্তে একটা নতুন জীবনের দরজা খুলে দিল। আমি জানতাম না যার সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে সেই মানুষটি আমার মতোই ভালোবাসার নামে প্রতারিত হয়ে পৃথিবীর ওপর থেকে বিশ্বাস হারিয়েছে। আর অন্যদিকে সাদিয়াও জানতো না যাকে তার বাবা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেই মানুষটির বুকেও তার মতো একটি অসমাপ্ত প্রতারণার গল্প রক্তক্ষরণ করেছে। দুজনের অতীত ছিল ক্ষতবিক্ষত, কিন্তু কখনো কখনো জীবন ঠিক সেই মানুষটির হাতেই নতুন ভোরে চাবিটা তুলে দেয় যে নিজের অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসেছে। কিছুদিন পর দুই পরিবারের সম্মতিতে অল্প আয়োজনেই আমার আর সাদিয়ার বিয়ে সম্পন্ন হলো। কোনো জাঁকজমক ছিল না, ছিল না বাহুল্য কিংবা প্রদর্শনের আয়োজন। ছিল শুধু আপনজনদের উপস্থিতি, মুরব্বীদের দোয়া আর দুটি ভাঙা হৃদয়ের নীরব প্রত্যাশা। হয়তো এই সম্পর্কের হাত ধরে জীবনে হারিয়ে যাওয়া শান্তিটুকু আবার ফিরে আসবে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শাহিদ চৌধুরী মেয়েকে কাছে ডেকে নিলেন। কিছুক্ষণ তার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে তিনি নরম কণ্ঠে বললেন, মারে, মাহিম ছেলেটা খুব ভালো, খুব ভদ্র একটা ছেলে। সেও একটা মেয়েকে ভালোবেসেছিল। সেই মেয়ের প্রতারণা আর ছলনায় ছেলেটা ভেতর থেকে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তোর মতোই একটা ভাঙ্গা মন নিয়ে সে তোকে বিয়ে করেছে। তুই কোনোদিন এমন কিছু করিস না যাতে ছেলেটার পুরনো ক্ষত আবার নতুন করে রক্তাক্ত হয়। ওকে আর কোনো আঘাত দিস না মা। বাবার কথাগুলো শুনে সাদিয়ার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল, যেন বাবার সামনে নিজের দুর্বলতাটা প্রকাশ করতে চায় না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল, বাবা, তুমি জানো আমি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি? আমার ভেতরে অনেক কিছু ভেঙে গেছে, তবু আমি চেষ্টা করব নিজেকে সামলে নিতে। মানুষটাকে অন্তত তার প্রাপ্য সম্মানটুকু দেব। তোমার সম্মান রাখতে তোমার কথাগুলো আমি রাখবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে তখন অদৃশ্য এক স্বস্তি। অন্যদিকে আমার বাবাও আমাকে আলাদা করে বুঝিয়ে দিলেন। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, মাহিন, সাদিয়া মেয়েটা খুব ভালো। এত বড় কোটিপতি বাবার মেয়ে হয়েও ওর মধ্যে কোনো অহংকার নেই। তোর মতো ওর জীবনেও প্রতারণা এসেছে। ওর মনও তোর মতোই ভেঙে গেছে। তবে মনে রাখিস, তুই যেন কোনোদিন ওকে এমন কোনো কথা না বলিস যেটা ওর পুরানো কষ্টগুলোকে আবার জাগিয়ে দেয়। যথাসাধ্য চেষ্টা করিস মেয়েটাকে ভালো রাখতে। এরপর বাবা আমাকে সাদের জীবনে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন। তুষারের প্রতারণা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, অর্থের লোভে সাদিয়াকে বিক্রি করে দেওয়া এবং শেষ পর্যন্ত শাহিদ চৌধুরী 50 লক্ষ টাকা দিয়ে মেয়েকে সেখান থেকে ফিরিয়ে আনার ঘটনাও। সব কিছু শুনে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে গেল, যেন নিজের কষ্টের গল্পেরই আরেকটি নির্মম সংরক্ষণ আমি শুনছি। অবশেষে বললাম, বাবা, আমার ভেতরটা এখনও ক্ষতবিক্ষত। এখনও সে অপমান আর অবহেলার কথাগুলো রাতে আমাকে ঘুমোতে দেয় না। কিন্তু তোমাদের সুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়েছি। আর সাদিয়া যেহেতু আমার মতোই ভাঙ্গা একটা মন নিয়ে আমার জীবনে এসেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে ভালো রাখতে। ও যেন অন্তত আমার কাছ থেকে কোনোদিন কষ্ট না পায়। তোমাদের সম্মানও আমি রাখবো। আমার কথা শুনে বাবার বুকটা গর্বে ভরে উঠল। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রেখে মৃদু করে চাপড়ে দিলেন। তারপর ধীরে ধীরে নেমে এলো সে রাত, বাসর রাত। ঘরটা নীরব, চারপাশে বিয়ের ফুলের মৃদু সুবাস। বিছানার একপাশে লাল ঘোমটা টেনে চুপচাপ বসে আছে সাদিয়া। এতদিনের জীবনে পুরুষের কাছ থেকে পাওয়া স্মৃতিগুলো তার মনে ভয় আর অস্বস্তির জন্ম দিয়েছিল। অথচ আজ যে মানুষটির সঙ্গে তার নতুন জীবন শুরু হতে যাচ্ছে, সেই মানুষটিকে নিয়ে তার মনে অদ্ভুত এক দ্বিধা মিশ্রিত শান্তি। তার হৃদস্পন্দন যেন নিজের কানে শুনতে পাচ্ছিল সে। হঠাৎই দরজার বাইরে পায়ের শব্দ। সাদিয়ার বুকের ভেতরটা দুঃখ করে উঠল। কয়েক মুহূর্ত পর দরজা খোলা আমি ভেতরে প্রবেশ করলাম। দরজা বন্ধ করার শব্দে সাদিয়া একটু নড়ে চড়ে বসলো। আমার মুখে ছিল অল্প এক টুকরো হাসি। অস্বস্তি কাটানোর জন্য যেন এই হাসিটুকুই একমাত্র আমার আশ্রয়। কিছুক্ষণ দুজনের মাঝখানে নীরবতা। অবশেষে আমি নীরবতা ভাঙলাম। মৃদু হেসে বললাম, আমি মাহিন আহমেদ, বয়স প্রায় 30, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করেছি। আর বর্তমানে মোটামুটি বেকার বলা যায়। আমার জীবন অনেক কিছুই হয়তো তুমি জানো। সাদের বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। এত সহজ, এত স্বাভাবিকভাবে নিজের পরিচয় দেওয়া মানুষটার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সে লজ্জায় মুখটা আরও নিচু করে ফেলল। কিছুক্ষণ পর মৃদু স্বরে বলল, আমি সাদিয়া চৌধুরী, ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। বয়স 25। আমার বিয়েতেও হয়তো তোমাকে সব কিছু বলা হয়েছে। আমার অতীত, আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি হয়েছিল সবই। একটু থেমে সে আরও নরম কণ্ঠে বলল, আর একটা কথা, আমাকে আপনি করে বলবে না। আমি তোমার স্ত্রী, তুমি করে বলতে পারো, চাইলে নাম ধরেও ডাকতে পারো। কথাটা শুনে আমার কঠিন হয়ে থাকা মনটা যেন অল্প অল্প নরম হয়ে গেল। অদ্ভুত এক ভালো লাগা বুকের ভেতর ছড়িয়ে পড়ল। এতদিন পর কোনো একজন মানুষ আমাকে নিজের মানুষ হিসেবে কথা বলছে। আমি ধীরে একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, তোমার ব্যাপারে আমি সব শুনেছি। আমি জানি না প্রকৃতি কিভাবে, কোথায়, কখন মানুষকে কার সঙ্গে মিলিত করে দেয়। হয়তো আল্লাহ আমাদের এই মিলনটা অনেক আগে থেকে লিখে রেখেছিলেন। আমরা শুধু এতদিন নিজেদের অজান্তে সেই পথে হাঁটছিলাম। সাদিয়া ধীরে মাথা নাড়ল, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠিক বলেছেন, আমিও এখন এটার সঙ্গে একমত। আবারও কিছুক্ষণ নীরবতা। আমার চোখ তখন সাদিয়ার ঘোমটার দিকে আটকে আছে। যেন কিছু একটা বলতে সেও থেমে গেলাম। অবশেষে কণ্ঠে সামান্য কাঁপুনি এনে বললাম, আমি কি তোমাকে একটু দেখতে পারি, যদি তুমি অনুমতি দাও?
সাদের বুকের ভেতরটা ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু এবার সেই অস্বস্তির সঙ্গে মিশেছিল এক অদ্ভুত লজ্জা। সে মৃদু হেসে বলল, তোমার স্ত্রী তোমার সামনে বসে আছে, ঘোমটা তুলে দেখতে তোমাকে আবার কার অনুমতি নিতে হবে? আমার মুখে এবার সত্যিকারের হাসি ফুটে উঠল। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে সাদিয়ার লাল ঘোমটাটা সরিয়ে দিলাম। এক মুহূর্তে আমি স্থির হয়ে গেলাম। আমার চোখ যেন বিস্ময়ে থেমে গেল সাদিয়ার মুখের দিকে। কয়েক সেকেন্ড আমি কোনো কথাই বলতে পারলাম না। মনে হলো এতদিনের সৌন্দর্য বলতে আমি যা বুঝেছি তার সংজ্ঞাটাই যেন আজ বদলে গেল। মনের অজান্তেই একটা তুলনা চলে এলো। যে মোহনার জন্য একদিন আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, সেই মোহনার সৌন্দর্য যেন আজ সাদিয়ার সামনে কোথাও ফিকে হয়ে যাচ্ছে। আমার বুকের ভেতর থেকে অজান্তে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ। এটা কি সত্যি কোনো মানুষের মুখ, নাকি কোনো রূপকথার রাজ্য থেকে ভুল করে একটা পরি পৃথিবীতে চলে এসেছে? সাদিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেললো। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, মনে হচ্ছে আল্লাহ যেন নিশাতে খুব যত্ন করে তোমাকে বানিয়েছে। এমন অপরূপ সৌন্দর্য দেখার ভাগ্য আমার হবে, এটা সত্যিই ভাবিনি। তাহলে তো আমি অনেক সৌভাগ্যবান, সত্যি অনেক সৌভাগ্যবান। প্রশংসার প্রতিটি শব্দ সাদিয়ার হৃদয়ের গভীরে গিয়ে যেন জমে থাকা বরফ গলিয়ে দিল। এতদিন ভালোবাসা নামে যে মানুষ তাকে ব্যবহার করেছিল, তার স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। অথচ এই মানুষটি তার সৌন্দর্যকে কামনা চোখে নয়, বিস্ময়ের সম্মানের চোখে দেখছে। সাদিয়ার চোখের কোণে আনন্দের জল জমে উঠল। মেরুদণ্ড বেয়ে যেন এক শীতল স্রোত নেমে গেল। বুকের ভিতর জন্ম নিল এক নতুন বিশ্বাস। হয়তো সব পুরুষ এক নয়, হয়তো অতীতের প্রতারণা তার ভবিষ্যৎকে চিরদিনের জন্য নির্ধারণ করে দেয়নি। সাদিয়া এবার মৃদু হেসে বলল, মিস্টার মাহিন, আমি আপনার স্ত্রী, এত ফ্লার্ট করার দরকার নেই। এমনিতেই আমি আপনার স্ত্রী, আর সারা জীবন আপনারই থাকবো। আমাদের মধ্যে এভাবে ফ্লার্ট করার কি দরকার? আমি হেসে ফেললাম। সাদিয়া নিজেকে আটকে রাখতে পারল না, তার ঠোঁটেও ছড়িয়ে পড়ল নির্মল হাসি। দুটি মানুষ, দুজনের হৃদয়ে পুরনো ক্ষত, দুজনের অতীতের উপর জমে থাকা অবিশ্বাস। অথচ সেই রাতে আমরা প্রথমবার বুঝতে পারলাম, জীবনের সব গল্প প্রতারণায় শেষ হয় না। কখনো কখনো ভাঙা হৃদয়ের ধ্বংসস্তূপের ওপরও নতুন সম্পর্কের প্রথম ফুলটি নিঃশব্দে ফুটে ওঠে। আর সেই রাতে আমাদের অজান্তেই আমার আর সাদের সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে নয়, দুজন আহত মানুষের একে অপরের আশ্রয় হয়ে ওঠার গল্প হিসেবে শুরু হয়ে গেল। দুজনের সে নির্মল হাসিতে যেন আমার এতদিনের অন্ধকারে ঢাকা হৃদয়টাও একটু একটু করে আলোয় ভরে উঠল। যে ঘরে এতক্ষণ অপরিচিত দুজন মানুষের মতো বসেছিলাম আমরা, মুহূর্তেই সেখানে এক ধরনের আপন উষ্ণতা জন্ম নিল। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে সাদিয়ার হাতের উপর নিজের হাত রাখলাম। স্পর্শে পেতেই সাদিয়ার পুরো শরীর কেঁপে উঠল। প্রথমে অস্বস্তিতে সে হাতটা সরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পর মুহূর্তে নিজেকে থামিয়ে দিল। কিছুক্ষণ নীরব থেকে খুব অসহায় এক অনুরোধের সুরে বলল, আপনি হয়তো শুনেছেন আমার আর তুষারের ব্যাপারে। সে আমার সঙ্গে কিভাবে প্রতারণা করেছে, কিভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। তাই আমাকে প্লিজ 1 সপ্তাহ সময় দেবেন। একটু সময় দিন আপনাকে মানিয়ে নিতে। হঠাৎ করে সব কিছু স্বাভাবিক করে নেওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। সাদিয়ার কণ্ঠে সে অসহায়ত্ব সরাসরি আমার হৃদয়ে এসে আঘাত করলো। আমি মৃদু এসে হাতের চাপটা হালকা করে দিলাম। অবশ্যই অবশ্যই সাদিয়া, তুমি আমার স্ত্রী, কোনো ভোগের বস্তু নও। তুমি আমার জীবনের সুখ দুঃখের সঙ্গী। আমি চাই তোমাকে সময় দিতে। আমি চাই আমাদের সম্পর্কটা তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে একে অপরকে বুঝে একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস তৈরি করে এগিয়ে যাক। কথাগুলো শুনে সাদিয়ার চোখের দৃষ্টি বদলে গেল। এতদিন পুরুষের মুখে ভালোবাসার কথা শুনেছে, প্রতিশ্রুতিও শুনেছে, কিন্তু সেই প্রতিশ্রুতির আড়ালে ছিল স্বার্থ। আজ প্রথমবার এমন একজন পুরুষের মুখে শুনল যে তার কাছ থেকে কিছু দাবি করছে না, বরং তাকে সময় দিতে চাইছে। সাদিয়া মৃদু হেসে বলল, শুনেছি বাসর রাতে মানুষ নাকি ঘুমায় না, অনেক গল্প, রোমান্স, হাসি আড্ডা, এভাবেই রাত কেটে যায়। আমাদেরও তো অনেক কথা জমে আছে। আপনি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি 2 কাপ কফি বানিয়ে আনি, তারপর দুজন বসে গল্প করব, নিজেদের জীবনের কথাগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেব। আমি হেসে মাথা নাড়লাম। তুমি আমার স্ত্রী, তার উপর তুমি এত বড় কোটিপতি বাবার মেয়ে। তুমি রান্না করে গিয়ে কফি বানাবে? এটা কেমন দেখায়? তুমি বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে আমি উঠে দাঁড়াতেই সাদিয়া হঠাৎই আমার হাতটা ধরে ফেললো। এক মুহূর্তে দুজনে থেমে গেলাম। সাদিয়ার আঙ্গুলে সে স্পর্শ আমার বুকের ভিতর অদ্ভুত এক কম্পন তুলল। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীরের ভেতর যেন কাঁপন বয়ে গেল। পেছন থেকে সাদিয়া মৃদু হেসে বলল, আচ্ছা চলুন, দুজন একসঙ্গে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসি। আমি আর আপত্তি করলাম না। দুজন পাশাপাশি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর গভীর রাতে নীরব বাড়িতে ভেসে উঠল টুংটাং বাসনের শব্দ, ফিসফাস করে কথা বলা, আর মাঝে মধ্যে দুজনের হাসির শব্দ।
শব্দ শুনে বাবা ও মা ঘর থেকে বেরিয়ে এলেন। রান্নাঘরের দিকে তাকাতে দুজনে চোখ আটকে গেল। আমি আর সাদিয়া পাশাপাশি দাঁড়িয়ে কফি বানাচ্ছি। কখন আমি কিছু বলছি, কখনো সাদিয়া হেসে উঠছে, আবার কখনো সাদিয়া কিছু বলছে আর আমি হেসে ফেলছি। বাবা মার দিকে তাকালেন, তার চোখে দীর্ঘদিন পর স্বস্তির ছায়া। ধীরে ধীরে বললেন, কত মাস পর ছেলেটার মুখে এমন হাসি দেখছি জানো, আজ মনে হচ্ছে আমার বুকটা একটু শান্ত হলো। মাও চোখ মুছে মৃদু হেসে বললেন, তুমি একেবারে আমার মনের কথাটাই বলেছ। এতদিন মনে হতো ছেলেটা আমাদের চোখের সামনে থেকেও কোথাও হারিয়ে গেছে, আজ মনে হচ্ছে আমাদের মাহিনটা আবার ফিরে এসেছে। একটু পর তিনি বাবার হাত ধরে বললেন, চলো এখন এখান থেকে সরে যাই, ছেলে আর ছেলের বউ আমাদের দেখে ফেললে লজ্জা পাবে তো, ওদের নিজেদের মতো থাকতে দাও, চলো চলো। দুজনে নিঃশব্দে নিজেদের ঘরে ফিরে গেলেন। কিছুক্ষণ পর আমি আর সাদিয়া কফির কাপ হাতে নিয়ে বিছানায় পাশাপাশি বসে পড়লাম। ঘরের নীরবতা এবার আর অস্বস্তিকর লাগছিল না, বরং মনে হচ্ছিল এই নীরবতার মধ্যেও আমরা একে অপরকে চিনে নিচ্ছি। হঠাৎ সাদিয়া কৌতূহল চোখে তাকিয়ে বলল, শুনেছি মেয়েটার নাম মোহনা, তার সঙ্গে আপনার সম্পর্কটা কোথা থেকে শুরু হয়েছিল? ভার্সিটিতে নাকি আপনার কর্মস্থলে? প্রশ্নটা শুনে আমার মুখের হাসি মিলে গেল। কয়েক মুহূর্ত আমি নীরব রইলাম। পুরনো ক্ষত যেন আচমকাই কেউ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়েছে। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বললাম, না, তার সঙ্গে আমার স্কুল, ভার্সিটি কিংবা অফিস কোথাও কোনো সম্পর্ক ছিল না। বাবা মাকে নিয়ে গিয়েছিলাম তাকে দেখতে। সেদিন প্রথম দেখাতেই মেয়েটাকে আমার পছন্দ হয়ে যায়, কিন্তু আমার বাবা মা বাড়িতে ফিরে তার বাবার মুখের ওপর না করে দিয়েছিল। এরপর আমি ধীরে ধীরে সব খুলে বললাম। মোহনার বাবার অপমান, সেই রাতে রচনা নম্বর থেকে ফোন, মোহনার কান্না, ভালোবাসার অভিনয়, আমার বদলে যাওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিনের সম্পর্ক, ফোন বন্ধ হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত তার বাড়িতে গিয়ে পাওয়া নির্মম সত্য। আমি থামতেই ঘরে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমার সম্পর্কটা কোত্থেকে শুরু হয়েছিল? ভার্সিটি থেকে, কলেজ নাকি স্কুল? সাদিয়ার ঠোঁটে বিষণ্ণ একটা হাসি ফুটে উঠল। ভার্সিটি থেকে। তুষারের ভদ্রতা, নম্রতা, মাথা নিচু করে কথা বলা, এইসবই আমাকে প্রথমে আকৃষ্ট করেছিল। মনে হয়েছিল ছেলেটা খুব ভালো, খুব ভদ্র। তখন বুঝিনি এগুলো তার আসল চরিত্র ছিল না, ছিল অভিনয়, মানুষের বিশ্বাস অর্জন করে তার মন নিয়ে খেলা করার অভিনয়। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। হঠাৎ যেন নিজের অজান্তেই আমি সাদিয়ার দিকে একটু ঝুঁকে গিয়ে তার কোলে মাথা রেখে দিলাম। সাদিয়া মুহূর্তের জন্য একেবারে স্থির হয়ে গেল। এমনটা সে আশা করেনি। বুকের ভিতর ধুক করে উঠল, শরীরের ভিতর অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে গেল। তবুও সে আমাকে সরিয়ে দিল না, বরং ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার মাথায় হাত রাখলো। আমি চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বললাম, আচ্ছা সাদিয়া, মানুষ এমন কেন? সত্যিকারের ভালোবাসা মানুষ এত সহজে পায় না, অথচ যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসে তারাই কেন সেই ভালোবাসার মানুষটার হাতে সবসময় বেশি আঘাত পায়? তারা কি একবারও বোঝে না একটা মানুষের মন নিয়ে খেলা করা কতটা ভয়ঙ্কর? সাদিয়া কিছুক্ষণ আমার চুলে হাত বুলে মৃদু এসে বলল, হতাশ হইও না মাহিন, যারা আমাদের মন নিয়ে খেলেছে, প্রকৃতি একদিন তাদের মন নিয়েও এমন খেলা খেলবে, যার কথা তারা কাউকে বলতে পারবে না, আবার সহ্যও করতে পারবে না। আর একটা কথা মনে রেখো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তার সবচেয়ে বড় প্রমাণ তো তুমি আর আমি। কথাগুলো আমার হৃদয়ের গভীর স্পর্শ করলো, কিন্তু কোনো উত্তর দিলাম না, শুধু চোখ বন্ধ করে রইলাম। আর সাদিয়া মনে মনে বলল, এই মানুষটা এতটা সরল কিভাবে হতে পারে, একেবারে শিশুর মতো নিষ্পাপ। আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া, তুমি আমার ভাঙা হৃদয়ের পাশে এমন একজন ভাঙা মানুষকে এনে দিয়েছো, যে মানুষটা আমার কষ্টটার জন্য সবচেয়ে বেশি বুঝবে। এই বিয়ে কোনো হঠাৎ জন্ম নেওয়া প্রেমের ফল ছিল না, ছিল দুটো ক্ষতবিক্ষত আত্মার এক মিলন। আমাদের ভালোবাসা একদিনে জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল ছোট ছোট যত্নে, নীরব বোঝাপড়ায়, একে অপরের সীমার প্রতি সম্মানে। বড় বড় প্রতিশ্রুতির চেয়েও আমরা ধীরে ধীরে শিখছিলাম পাশে থাকাই কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা। এভাবেই কেটে গেল রাত। সকালে স্নিগ্ধ আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো। বাইরে পাখিদের কিচিরমিচির ডাক, দূরে জেগে ওঠা শহরের মৃদু শব্দ, সব মিলিয়ে নতুন এক সকালের শুরু। আমি ঘুমের মধ্যে টের পেলাম কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ মিলে তাকাতে আমার মুখে অজান্তে হাসি ফুটে উঠল। সাদিয়া কখন যে ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। তার ঘুম ভাঙার পর নিজের অবস্থানটা বুঝতে পেরে সাদিয়া লজ্জায় ধীরে ধীরে সরে যেতে চাইল, কিন্তু তখনই বুঝতে পারলো আমিও তাকে আলতো করে জড়িয়ে ধরে আছি। সাদিয়া থেমে গেল, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আমার ঘুমন্ত মুখের দিকে, তারপর আর নিজেকে সরিয়ে নিল না। নিঃশব্দে আবারও মাথাটা আমার বুকের উপর রেখে দিল। আমি চোখ বন্ধ রেখেই
সেই মুহূর্তটা অনুভব করলাম। কোনো কথা হলো না, কোনো প্রতিশ্রুতিও না, শুধু দুটো ভাঙা হৃদয় একে অপরকে জড়িয়ে ধরে বুঝে নিল হয়তো এবার সত্যি আমরা আর একা নই। আমি এখন আর অফিসে যাই না, যা প্রয়োজনে যেন আমার কাছে নেই, ফুরিয়ে গেছে। চাকরি হারানোর পর যে মানুষটা দিনের পর দিন নিজেকে হারিয়ে ফেলেছিল, সেই মানুষটির সকাল এখন শুরু হয় সাদিয়ার হাসি দিয়ে। ঘুম ভাঙার পর চোখ মিলেই আমি প্রথম যে মুখটা দেখি, সেটাই যেন আমার কাছে নতুন দিনের প্রথম আলো। কখনো দুজন পাশাপাশি বসে চুপচাপ চা খাই, কখনো কোনো কথা ছাড়াই চোখে চোখ রেখে হাসি। অথচ সেই নীরবতার মাঝেও কত যে কথা হয়ে যায়, তার হিসাব আমরা নিজেরাও জানি না। সাদিয়া ধীরে ধীরে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে শুরু করলো। অফিসের কাজে যতই চাপ থাকুক না কেন, সাদিয়া আগে নিজের সংসারকে গুরুত্ব দিত। নিজের হাতে রান্না করত, আমার পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করত। প্রথম প্রথম কোনো রান্না একটু বেশি লবণ হয়ে যেত, কোনোটাতে আবার ঠিকমতো হতোই না। কিন্তু আমি কখনো ভুল ধরিয়ে তাকে ছোট করতাম না, বরং মজা করে বলতাম, বাহ, খুব ভালো হয়েছে, আর একবার তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ পেলাম। সাদিয়া বুঝতো কথাটা শুধু রান্নার প্রশংসা নয়, আমার চোখে যে মায়া, যে ভালোবাসা, তা কথার চেয়ে অনেক বেশি কিছু বলে দিত। এভাবে আমাদের দিনগুলো ছোট ছোট সুখে ভরে উঠতে লাগলো। একদিন দুপুরের পর হঠাৎ করেই মেঘে ঢেকে গেল পুরো শহর। কিছুক্ষণ আগেও আকাশের রোদে ঝিলিক ছিল, অথচ মুহূর্তের মধ্যেই চারপাশ অন্ধকার করে নেমে এলো বৃষ্টি। সাদিয়া দাঁড়িয়ে পাশে বৃষ্টি দেখছিল। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে মুচকি এসে বললাম, চলো আজ শহরটা একটু ঘুরে আসি। সাদিয়া অবাক হয়ে তাকালো। এই বৃষ্টিতে? বৃষ্টির জন্যই তো। শেষ পর্যন্ত দুজনে বেরিয়ে পড়লাম। রিকশার হুডের নিচে পাশাপাশি বসে আমরা শহরের ভেজা রাস্তায় ঘুরতে লাগলাম। কখনো হালকা রোদ, কখনো ঝুম বৃষ্টি। প্রকৃতিও যেন সেদিন আমাদের সঙ্গে নিজের মতো করে খেলছিল। বাতাসে সাদিয়ার চুল উড়ে এসে আমার মুখ ছুঁয়ে যাচ্ছিল। দুজনের হাত কখন যে একে অপরের হাতের মুঠোয় চলে গেছে আমরা নিজেরাও জানি না, খেয়ালই করিনি। সাদিয়া হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, জানো মাহিন, তুমি আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা নিয়ে আমি সত্যিই গর্বিত। মাঝে মাঝে ভাবি, আল্লাহ যদি সেদিন আমাকে সেই বিপদের মুখোমুখি না করতেন, তাহলে হয়তো তোমার মতো একজন স্বামীকে আমি কোনোদিনই পেতাম না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর, আর তুমি না থাকলে হয়তো আজ আমি আরও ভেঙে পড়তাম। তুমি আমার জীবনে নতুন সূর্য সাদিয়া, নতুন করে বাঁচার একটা কারণ। কেন জানি না এখন তোমাকে ছাড়া নিজেকে আর কল্পনাই করতে পারি না। সাদিয়া আমার হাতটা আরো শক্ত করে ধরে রাখলো। সেই ছোট্ট স্পর্শে যেন আমাদের কথাগুলো সব উত্তর লুকিয়েছিল। রাতগুলো আমাদের জীবনে আলাদা এক অধ্যায় হয়ে উঠছিল। ঘুমানোর আগে দুজন পাশাপাশি শুয়ে গল্প করি, কখনো অতীতের কথা, কখনো ভবিষ্যতের স্বপ্ন, কখনো একেবারে তুচ্ছ কোনো বিষয় নিয়েও দীর্ঘ সময় হাসাহাসি। অনেক রাত এমনও গেছে যখন দুজনের চোখে ঘুম এসে বসে থেকেও আমাদের গল্প থামাতে পারেনি। এক রাতে সাদিয়া আমার দিকে তাকিয়ে বলেছিল, আমি বেঈমান নয় মাহিন, আমি প্রতিশ্রুতি দিলে সেটা রাখবো। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত ছাড়ব না। এক আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে অমূল্য সম্পদ। আমি সত্যিই গর্বিত যে তুমি আমার স্ত্রী। দিনগুলো এভাবে এগিয়ে যাচ্ছিল। এক রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, আকাশ জুড়ে মেঘের গর্জন, মুহূর্ত পরপর বিদ্যুতের চলকানি। ঘরের জানালাগুলো বাতাসের ধাক্কায় কেঁপে উঠছিল। সাদি একটু ভয় পেয়ে আচমকাই আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে মৃদু হাসলাম। 2 মাস তো হয়ে গেল। আমার স্ত্রী এতদিন আমার পাশে থেকেও আজ যেভাবে আমাকে জড়িয়ে ধরলে মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যেতে পারে। সাদিয়া লজ্জায় মুখ লুকিয়ে মৃদু এসে বলল, মেয়েরা সব কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। এতদিনে সেটাও বুঝতে শিখোনি। আর আমি কি বলেছি, তুমি নিজেকে কন্ট্রোল করো। আমিও চাই তুমি আর সকল কন্ট্রোল হারিয়ে ফেলো। আমি এবার তার মুখের দিকে তাকালাম। সাদিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। দুজনের মাঝে দূরত্ব ধীরে ধীরে কমে এলো। সেই রাতে আমাদের সম্পর্ক আরও গভীর হলো। কোনো তাড়াহুড়ো নয়, কোনো দাবি নয়, শুধু দুজন মানুষের পারস্পরিক বিশ্বাস, সম্মতি আর ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। পুরনো সব ভয় আর দ্বিধার উপর দিয়ে ভালোবাসা যেন ধীরে ধীরে নিজের একটি নিরাপদ আশ্রয় তৈরি করে নিল। সেদিন আমি পরম আদরে যত্নে ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিলাম সাদিয়াকে। আর সাদিয়াও নিজের সব ধরনের ভালোবাসা উজাড় করে দিয়েছিল আমার জীবনে। সে রাতে দুজন ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী ডুবে যাই ভালোবাসার অতল সাগরে। পরদিন সকালে ঘুম ভাঙার পর সাদিয়া বুঝতে পারলো সে আমার বুকের সঙ্গে জড়িয়ে আছে, আর আমি তাকে আপন করে ধরে রেখেছি। চোখ খুলতেই দুজনের চোখে চোখ পড়ে গেল। আমার ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। কাল রাতে স্বামীর ভালোবাসা কেমন উপভোগ করলে? মনে হচ্ছে স্ত্রী মহাশয়া বেশি খুশি আছেন। সাদিয়ার সঙ্গে সঙ্গে লজ্জায় মুখটা আমার বুকে গুজে দিল। ছি,
তোমার একটুও লজ্জা করে না? রাতের কথা রাতেই শেষ হয়ে গেছে, এখন সেসব বলে আমাকে আবার লজ্জা দিচ্ছ কেন, নির্লজ্জ পুরুষ। আমি হেসে উঠলাম। মনের ভেতর অজান্তে একটা কথা ভেসে উঠল। ধন্যবাদ মোহনা, তুমি যদি আমার সঙ্গে প্রতারণা না করতে, আমার বিশ্বাস নিয়ে না খেলতে, তাহলে হয়তো সাদিয়ার মতো একজন মানুষকে কোনোদিনও চিনতে পারতাম না। জীবনের সবচেয়ে বড় আঘাতটাই হয়তো আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদের কাছে এনে দিয়েছে। সময় গড়িয়ে যাচ্ছিল। একদিন এক বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সাদিয়াকে সঙ্গে নিয়ে গেলাম। অনুষ্ঠানে ঢোকার পর আমার কয়েকজন বন্ধু সাদিয়ার দিকে তাকিয়ে একেবারে হতবাক হয়ে গেল। একজন বন্ধু সুযোগ বুঝে আমার কাছে এসে বলল, কিরে হারামি, আমরা এক একজন প্রেম করে ভালোবেসে বিয়ে করে এমন সুন্দরী বউ পেলাম না, তুই শালে এমন বউ কই থেকে নিয়ে আসলি? চুরি করেছিস নাকি? কথাটা সাদিয়া শুনে, কিন্তু আশেপাশে থাকা কয়েকজন বন্ধু শুনে ফেলেছিল। মুহূর্তে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। আমিও হেসে ফেললাম। তারপর এক হাত দিয়ে সাদিয়াকে নিজের কাছে টেনে নিয়ে গর্বিত ভঙ্গিতে বললাম, মাই ওয়াইফ ইজ দ্য বেস্ট। সে শুধু আমার স্ত্রী নয়, আমার সুখ দুঃখের সঙ্গী, আমার সবচেয়ে কাছের মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড। সাদিয়ার চোখে তখন আনন্দের ঝিলিক। সে সবার সামনে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আর এটা আমার স্বামী, আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার ভালোবাসা। কথাটা শুনে আমার মুখের হাসি আরও প্রশস্ত হয়ে গেল। বন্ধুদের মধ্যে আবারও হাসির রোল উঠল। কেউ দেখে মজা করলো, কেউ শুভকামনা জানালো। সেদিন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রিকশায় পাশাপাশি বসে সাদি আমার কাঁধে মাথা রাখলো। আমি নিঃশব্দে তার হাতটা নিজের হাতে তুলে নিলাম। শহরের আলো একের পর এক পেছনে পড়ে যাচ্ছিল। আমাদের জীবনে তখন সব কিছু যেন ঠিকঠাক চলছিল। ছোট্ট একটা সুখ, ছোট ছোট অভিমান, অসংখ্য হাসি, আর ধীরে ধীরে গভীর হতে থাকা এক ভালোবাসা। দুজনে ভাবছিলাম হয়তো এভাবে আমাদের জীবনটা শান্তিতে কেটে যাবে। কিন্তু জীবন কখনো তার পরের অধ্যায়ের খবরও আগে ভাগে কাউকে জানায় না। সাদিয়া তখন অফিসের কেবিনে বসে মনোযোগ দিয়ে হিসাবপত্র দেখছিল। সংখ্যার পর সংখ্যা, ফাইলের পর ফাইল, সব কিছু মিলিয়ে দেখার পর হঠাৎ বুড়ো কুঁচকে গেল। কোথাও যেন একটা হিসাব মিলছে না। ঠিক তখনই ইন্টারকমে বাবার কণ্ঠ ভেসে এলো, সাদিয়া, আমার কেবিনে একবার আসো তো। সাদিয়া ফাইলটা হাতে নিয়ে তার বাবার কেবিনে ঢুকলো। দরজা ঠেলে ভেতরে এসে বলল, বাবা ডাকলে কেন, কোনো জরুরি বিষয়? শাহেদ চৌধুরী তখন ডেস্কের ওপর ছড়িয়ে থাকা কয়েকটি কাগজের দিকে তাকিয়েছিলেন। মেয়েকে বসতে ইশারা করে ভারী গলায় বললেন, সাদিয়া, হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 5 কোটি টাকার একটা গোলমাল পাওয়া যাচ্ছে। বিষয়টা আমার কাছে একদম স্বাভাবিক লাগছে না। তুই কি কিছু দেখেছিস? সাদিয়া এক মুহূর্ত দেরি করলো না, শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা, আমিও বিষয়টা লক্ষ্য করেছি। শুধু হিসেব গরমিল নয়, আমি অনেক দিন ধরেই আমাদের জেনারেল ম্যানেজার রফিক মাহমুদকে সন্দেহ করছি। শাহেদ চৌধুরী বিস্মিত চোখে মেয়ের দিকে তাকালেন। রফিককে? এতদিনের পুরনো লোক, কি দেখে সন্দেহ হলো তোর? সাদিয়া টেবিলের উপর থাকা একটি ফাইল খুলে বলল, আমি কিছুদিন ধরে ওর গতিবিধির উপর নজর রাখছিলাম, লোক লাগিয়ে খবর নিয়েছি। হঠাৎ করে রফিকের জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন এসেছে। দামি গাড়ি কিনেছে, নিজের স্ত্রীকে 40 লাখ টাকা দিয়ে হীরার নেকলেস আর দামি আংটি কিনে দিয়েছে। অথচ তার বৈধ আয়ের সঙ্গে এসব সম্পদের কোনো মিল নেই। টাকা কোথা থেকে পেল সেটাই আসল প্রশ্ন। শাহেদ চৌধুরীর মুখ গম্ভীর হয়ে উঠল। তোর কাছে কি যথেষ্ট প্রমাণ আছে? সাদিয়া এবার টেবিলের উপর থেকে একের পর এক নথি সাজিয়ে দিয়ে বলল, আচ্ছা বাবা, যে জুয়েলারি দোকান থেকে সে প্রায় 40 লাখ টাকা দিয়ে নেকলেস আর আংটি কিনেছে, সেই লেনদেনের নথি আমার কাছে আছে। গাড়িটাও তার নিজের নামে রেজিস্ট্রি করা হয়েছে। সেই কাগজপত্র আছে কোম্পানির টাকা কিভাবে সরিয়েছে, কোথায় কোথায় হিসেব গরমিল করেছে, সেসব প্রমাণও আমি সংগ্রহ করেছি। এখানে সব কাগজের ফটোকপি আছে, অরিজিনালগুলো নিরাপদে রাখা হয়েছে। শাহেদ চৌধুরী কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই তাহলে সব কিছু ভেবেই রেখেছিস? সাদিয়া মৃদু মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা আসছে। এখন তুমি শুধু চুপচাপ থাকো। কথা শেষ হতে না হতেই কেবিনের বাইরে পুলিশের উপস্থিতি টের পাওয়া গেল। কয়েকজন পুলিশ কর্মকর্তা ভেতরে প্রবেশ করলেন। সাদিয়া উঠে দাঁড়িয়ে তাদের নিয়ে সোজা রফিক মাহমুদের কেবিনের সামনে গেল। রফিক তখনও কিছু বুঝে উঠতে পারেনি। সাদিয়া পুলিশের দিকে ইঙ্গিত করে বলল, অফিসার, উনি আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার রফিক মাহমুদ। কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও হিসাব জালিয়াতির সঙ্গে উনি জড়িত। আমি যেসব নথি সংগ্রহ করেছি সেগুলো এখানে আছে, ফটোকপিগুলো আপনারা নিতে পারেন, প্রয়োজনে অরিজিনালও দেখাবো। কাগজগুলো হাতে নিয়ে পুলিশ কর্মকর্তা একে একে যাচাই করতে লাগলেন। রফিকের মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। কয়েক মুহূর্ত পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে রফিক দুহাত জোর করে কাঁপা কণ্ঠে বলে উঠল,
ম্যাডাম প্লিজ এমন করবেন না, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। মাত্র 1 বছর হলো আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দিন। শাহেদ চৌধুরী কঠিন দৃষ্টিতে তার দিকে তাকালেন ও বললেন, যে মানুষ বিশ্বাসের জায়গায় বসে সেই বিশ্বাসেরই অপমান করে, তাকে সুযোগ দেওয়ার মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। কোম্পানির সম্পদ তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়। তুমি বছরের পর বছর যে প্রতিষ্ঠানের কাছে থেকে বেতন নিয়েছ, সেই প্রতিষ্ঠানের সঙ্গেই প্রতারণা করলে। অফিসার, আর কোনো কথা নয়, ওকে নিয়ে যান। পুলিশ রফিককে নিয়ে যেতে শুরু করতেই সে পেছন ফিরে আকুল কণ্ঠে বলতে লাগলো, স্যার একটা সুযোগ দেন, ভুল তো মানুষই করে। স্ত্রীর সংসারের চাহিদা পূরণ করতে গিয়ে ভুল করে ফেলেছি, আমাকে একটা সুযোগ দেন। কিন্তু এবার তার কান্নার হৃদয় নরম করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে পুলিশ অফিস থেকে বেরিয়ে গেল। কেবিনে ফিরে এসে বাবা মেয়ে দুজনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। এত বড় প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত কর্মকর্তা এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে, এটা মেনে নেওয়াই কঠিন। শাহেদ চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে মেয়ের দিকে তাকালেন। বলতো মা, এখন বিশ্বাসী মানুষ পাবো কোথায়? এতদিনের লোকটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, এখন নতুন কাউকে ম্যানেজারের দায়িত্ব দিতেও ভয় লাগছে। সাদিয়ার বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যা হবার হয়ে গেছে বাবা, এখন সেটা নিয়ে ভেবে লাভ নেই। নতুন কাউকে নিয়োগ দিতে হবে, সময় বলে দেবে কে কতটা বিশ্বাসযোগ্য। অফিসের কাজ শেষ করে বাবা মেয়ে যখন বেরোচ্ছিল, শাহেদ চৌধুরী হঠাৎ তার মেয়ের দিকে তাকিয়ে বললেন, সাদিয়া, আমার এতগুলো গাড়ি থাকতে তুই প্রতিদিন রিস্কায় চলাফেরা করিস কেন? একটা গাড়ি নিয়ে চলতে পারিস না? সাদিয়া মৃদু এসে তার বাবার দিকে তাকালো। ওগুলো তোমার গাড়ি বাবা, আমার নয়, আমার স্বামীরও নয়। আমি যদি তোমার গাড়িতে চলাফেরা করি, মানুষ আঙুল তুলে বলবে ছেলেটা শ্বশুরের টাকায় চলে। আমার স্বামীর সম্মানে একটু আঁচ লাগুক, সেটা আমি মেনে নিতে পারবো না। মেয়ের কথায় শাহেদ চৌধুরীর বুকটা গর্বে ভরে উঠল। নিজের অজান্তে তিনি মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আজ আমার একটা ইচ্ছে হয়েছে, রাতের খাবারটা তোর বাসায় খাবো। পারবি তো বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে? সাদিয়া হাসতে হাসতে বলল, চলো বাবা, দামি খাবারের আয়োজন করতে পারবো কিনা জানি না, তবে তোমার মন জয় করার মতো খাবার রান্না করার চেষ্টা করব। সন্ধ্যার পর শাহেদ চৌধুরী মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি পৌঁছালেন। বাবা বন্ধুকে দেখে আনন্দে এগিয়ে এলেন। আমিও বাবার সঙ্গে বসে অতিথিকে স্বাগত জানালাম। ঘরের পরিবেশটা অল্প সময় আপন হয়ে উঠল। রাতের খাবার শেষে সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। শাহেদ চৌধুরী হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, মাহিন, আমার একটা বিশ্বস্ত মানুষ দরকার। আজ যে অবস্থার মধ্যে পড়েছি, তারপর থেকে নতুন কাউকে ম্যানেজারের পদে বসাতে আমার ভয় করছে। আর সত্যি বলতে কি, তোমার চেয়ে বিশ্বস্ত মানুষ আমি আর কাকে পাবো? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। শাহেদ চৌধুরী এবার সরাসরি বললেন, তুই আমার কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দে। তোর যোগ্যতা আছে, সততা আছে, আর কোম্পানিটা তো শেষ পর্যন্ত তোর আর সাদিয়ারই হবে। সাদিয়ার সঙ্গে সঙ্গে বাবার কথার মাঝখানে নরম কিন্তু দৃঢ় স্বরে বলল, বাবা, কোম্পানিটা আমাদের, এ কথা বলে লাভ নেই। তুমি হয়তো জানো মাহিন এখনও চাকরি করছে না, কিন্তু এই সংসারের খরচের জন্য আমি তোমার কাছ থেকে 1 টাকাও নেইনি। আমি যে চাকরি করে তার নির্দিষ্ট বেতন আছে, সেই বেতন দিয়েই আমি আমার স্বামীর সংসারে যতটা পারি সহযোগিতা করি। কারণ আমি চাই না কোনোদিন কেউ বলুক আমার স্বামী বা শ্বশুর শাশুড়ি আমার বাবার টাকায় চলে। সাদিয়া একবার আমার দিকে তাকিয়ে আবার বলল, তাই মাহিন যদি তোমার কোম্পানিতে জয়েন করে, তাহলে সেটা তার যোগ্যতার বিনিময়ে হবে। তুমি তাকে কত বেতন দেবে সেটা আগে বলো। আমাদের চাহিদা বেশি নয়, দুজনের উপার্জনেই 4 জন মানুষ খুব সুন্দরভাবে চলতে পারবো। মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে এলো। আমার বুকের ভেতরটায় অদ্ভুত এক গর্বে ভরে উঠল। আমি মুগ্ধ চোখে সাদিয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার মা বাবার চোখে তখন গর্বের ঝিলিক। আর শাহেদ চৌধুরী যেন নতুন করে নিজের মেয়েকে চিনলেন। তিনি মৃদু হেসে বললেন, ঠিক আছে মা, তুই যেমন বলিস তেমনই হবে। আগের ম্যানেজারের যে বেতন ছিল, মাহিনও প্রতি মাসে 2 লাখ টাকা বেতন পাবে। আর কোম্পানির পক্ষ থেকে অফিসে আসা যাওয়ার জন্য একটা গাড়িও দেওয়া হবে। সাদিয়া এবার আমার দিকে তাকালো, চোখে ছিল একরাশ আন্তরিকতা। আমি বললেই তো হবে না। মাহিন, তুমি কি চাকরিটা করবে? আমি চাই তুমি আবার নিজের পায়ে দাঁড়াও। আমরা দুজন একই প্রতিষ্ঠানে কাজ করব, ভাবতেই তো ভালো লাগছে। আমি কিছুক্ষণ স্ত্রীর চোখে তাকিয়ে রইলাম, তারপর মৃদু হাসলাম। তোমার বাবা আর আমার শ্বশুর মশাই নিজে যখন আমাকে এসে কাজের কথা বলেছেন, তখন না করার কোনো কারণ দেখি না।
ঠিক আছে, কাল থেকে আমি জয়েন করব। সাদিয়ার মুখে তখন যে হাসি ফুটে উঠল, তাতে যেন পুরো ঘরটাই আলোকিত হয়ে গেল। আমি জানতাম না এই চাকরিটাই শুধু আমার কর্মজীবনের নতুন শুরু নয়, আমার ভেঙে পড়া আত্মবিশ্বাসটাকেও ধীরে ধীরে ফিরে আনার প্রথম সিঁড়ি। আর সাদিয়া, সে হয়তো বুঝতে শুরু করছিল ভালোবাসা শুধু হাত ধরে পাশে থাকার নাম নয়, প্রিয় মানুষটাকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেওয়ার নামও ভালোবাসা। অন্যদিকে থানার একটা নির্জন কক্ষে রফিক আহমেদ মাথা নিচু করে বসেছিল। কিছুক্ষণ আগেও যে মানুষটি কোটি টাকার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে নিজের ক্ষমতা আর অর্থের দ্বন্দ্বে চলত, আজ তার চোখে মুখে কেবল আতঙ্ক আর অনিশ্চয়তা। হঠাৎ বাইরে পায়ের শব্দ শোনা গেল। মুহূর্ত পরেই এক নারী ব্যস্ত পায়ে থানার ভেতর ঢুকে পড়ল। রফিকের সামনে এসে দাঁড়াতেই উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, রফিক, তোমাকে থানায় কেন এনেছে? তুমি কি করেছো? পুলিশ তোমাকে গ্রেফতার করেছে কেন? রফিক ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখের দৃষ্টিতে ছিল পরাজয়ের ছাপ। নিচু গলায় বলল, মোহনা, তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমি কোম্পানি থেকে বড় ধরনের অর্থ আত্মসাৎ করেছি, প্রায় 5 কোটি টাকা। সেই কারণেই কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করেছে। এখন চাকরিটাও গেল, জেল থেকে কবে বের হতে পারবো তাও জানি না। আর বের হলেও বাংলাদেশের কোনো ভালো কোম্পানি আমাকে আর চাকরি দেবে না। মোহনার মুখ মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। তুমি এসব কি বলছো? আমার চাহিদার জন্য তাই বলে তুমি এত বড় একটা অপরাধ করবে? রফিক কোনো উত্তর দিল না, মাথা নিচু করে বসে রইল। মোহনা এবার নিজেকে সামলে নিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি তোমাকে বের করার জন্য। প্রয়োজনে তোমার কোম্পানির মালিকের কাছে যাব, হাত জোর করে অনুরোধ করব, হয়তো তারা মামলা তুলে নেবে। রফিক তিক্ত হাসলো। তুমি যেতে পারো, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। আমি নিজেও অনেকবার হাত জোর করে অনুরোধ করেছি, কিন্তু আমার কথা শোনেনি। মোহনা দৃঢ় গলায় বলল, তুমি চেষ্টা করেছো, এবার আমাকে চেষ্টা করতে দাও। আগে একজন ভালো আইনজীবীর সঙ্গে কথা বলি। যদি আইনের মাধ্যমে তোমাকে বের করার কোনো সুযোগ থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তখন আমি নিজেই তোমার কোম্পানির লোকজনের কাছে যাব। রফিক নিঃশব্দে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন একটাই প্রশ্ন, এই বিপদ থেকে সত্যি কি আর বের হওয়া সম্ভব? কিন্তু রফিক জানতো না তার অপরাধের শাস্তি শুধু তার জীবনেই থেমে থাকবে না, আর এই অপরাধের সঙ্গে মোহনার নামও সরাসরি জড়িত। একথা আমি, সাদিয়া কিংবা শাহেদ চৌধুরী কেউ জানতাম না। অথচ অন্যায়ের হিসাব কখনো হারিয়ে যায় না, সময় তার নিজের নিয়মেই হিসাব মিলিয়ে দেয়। এদিকে সাদিয়া আর আমার জীবন তখন সম্পূর্ণ ভিন্ন এক ছন্দে এগিয়ে চলছে। দুজনের সম্পর্কের মধ্যে প্রতিদিন একটু একটু করে গভীরতা বাড়ছিল। একদিন আমাকে সঙ্গে নিয়ে সাদিয়া শপিং মলে গিয়েছিল। আমার জন্য পছন্দ করে কয়েকটা পোশাক কিনেছিল সাদিয়া। দুজনে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় আমার ফোন বেজে উঠল। অফিসের জরুরি কোনো বিষয় নিয়ে কথা বলতে বলতে কয়েক পা পিছিয়ে গেলাম। সাদিয়া তখন একাই সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে যেন তুষার এসে সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই তার হাতে পরপর দুটি আঘাত সাদিয়ার গালে এসে পড়ল। আচমকা আঘাতে সাদিয়ার শরীর কেঁপে উঠল। ভারসাম্য হারিয়ে এসে মেঝেতে পড়ে গেল। তুষারের চোখ তখন রাগে লাল। সে দাঁত কিরমির করে চিৎকার করলো, হারামজাদি, তোর বাবাকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করিয়েছিস, আমি শান্তিতে বাড়িতে থাকতে পারছি না, আর তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস। তোর জীবনটা আমি শেষ করে দেবো। সাদিয়া গায়ে হাত রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের চেয়ে বেশি ছিল ঘৃণা। ছি, তোমার মতো একটা মানুষের মুখ আবার দেখতে হবে, এটা আমি জীবনেও কল্পনা করিনি। বাবা ভুল করেছে, তোমার বিরুদ্ধে মামলা না করে সরাসরি তোমাকে শাস্তি দেওয়া উচিত ছিল। তুষারের চোখ তখন আরো জ্বলে উঠল। আমাকে শাস্তি দিবি, আমাকে গুলি করে মারবি, তার আগে এখন থেকে বেঁচে ফিরতে পারবি না, সেটা দেখ। সে রাগে এগিয়ে এসে সাদিয়ার দিকে আঘাত করতে উদ্যোগ হলো। ঠিক সেই মুহূর্তে আমার চোখে দৃশ্যটা পড়ল। এক মুহূর্তের জন্য যেন চারপাশের সব শব্দ থেমে গেল। পরের মুহূর্তেই আমি ছুটে গিয়ে তুষারকে জোরে ধাক্কা দিলাম। আচমকা আঘাতে তুষার কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ল। আমি নিজেকে সামলাতে পারলাম না। যে মানুষটি আমার স্ত্রীকে প্রকাশ্যে আঘাত করার সাহস করেছে, তার প্রতি জমে তাকে সমস্ত ক্রোধ মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হলো। আমি তুষারের ওপর ঝাঁপিয়ে পড়ে কয়েকটা ঘুষি মারলাম। তুষারের মুখে আঘাতের চিহ্ন ফুটে উঠল, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। আমি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললাম, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে আঘাত করিস? তুই জানিস তুই কাকে আঘাত করেছিস? তুষার কিছু বলার আগেই আমি আবারও এগিয়ে গেলাম, কিন্তু এবার সাদিয়া দৌড়ে এসে আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল। মাহিন, হয়েছে, আর নয়। আমি তখন উত্তেজনায় কাঁপছিলাম। সাদিয়া আমাকে শক্ত করে ধরে রাখলো। আমি তুষারের দিকে আঙ্গুল তুলে বললাম, মনে রাখিস, সাদিয়া শুধু শাহেদ চৌধুরীর মেয়ে নয়, সাদিয়া আমার স্ত্রী। তার দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা,
তাকে আঘাত করার আগে তোকে এই মাহিন নামের পাহাড়ের সামনে দাঁড়াতে হবে। আজ তোকে ছেড়ে দিলাম, কারণ তোর মায়ের বুক খালি করার মতো পাপ আমি করতে চাই না। কিন্তু ভবিষ্যতে যদি আমার স্ত্রীর আশেপাশে তোকে দেখি, তাহলে পরিণতি ভালো হবে না। তুষার কিছু বলতে গিয়েও থেমে গেল। সাদিয়া তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হয়েছে মাহিন, আর নয়, চলো এখান থেকে। তুমি আর ওকে কিছু করো না, আর কিছু হয়ে গেলে তুমি অযথা ঝামেলায় পড়বে। অনেক কষ্টে সাদিয়া আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। গাড়ি তোটার পর আমার বুকের ভেতর রাগের আগুন জ্বলছিল। সাদিয়া নীরবে আমার পাশে বসে রইল। কিছুক্ষণ পর আমি এক হাত দিয়ে তাকে কাছে টেনে নিলাম। তারপর কপাল আলতো করে চুমু দিয়ে নরম গলায় বললাম, যতটুকু বুঝলাম এই ছেলেটাই তুষার, তাই না? সাদিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। আমার কণ্ঠ আবার কঠিন হয়ে উঠল। আমি যদি ওকে আর কোনোদিন তোমার আশেপাশে দেখি, ভালো হবে না। তোমাকে কেউ কষ্ট দেবে, এটা আমি মেনে নিতে পারবো না। সাদিয়া কোনো উত্তর দিল না, শুধু আমার বুকের কাছে মাথা রেখে চোখ বন্ধ করলো। তার বুকের ভিতর তখন অদ্ভুত এক অনুভূতি। যে মানুষটি তার জন্য নিজের সব কিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত, সে মানুষটিকে তো সে এতদিনে নিজে সত্যিকারের আশ্রয় হিসেবে চিনেছে। মনে মনে সাদিয়া বলল, আমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়তে প্রস্তুত আমার মাহিন। তুষারকে আমি ভালোবাসা ভেবেছিলাম, অথচ সেটা ছিল প্রতারণা। আর আজ বুঝতে পারছি ভালোবাসা আসলে কাকে বলে। অন্যদিকে রফিককে বাঁচানোর জন্য মোহন একের পর এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে লাগলো, কিন্তু প্রতিবারই একই উত্তর ফিরে আসছিল। শেষ পর্যন্ত একজন অভিজ্ঞ আইনজীবীর সামনে বসে মোহনা কাপা গলায় বলল, আপনি কি কোনোভাবে আমার স্বামীকে জামিনে বের করতে পারবেন? আইনজীবী কিছুক্ষণ নথিগুলো দেখে গম্ভীর মুখে বললেন, আপনার স্বামীর বিরুদ্ধে জালিয়াতি প্রতারণা ও অর্থ সমর্থনের গুরুতর অভিযোগ রয়েছে। কোম্পানি 5 কোটি টাকার অর্থ আত্মসাতের প্রমাণসহ মামলা করেছে। এই অবস্থায় বিষয়টা খুব কঠিন। মোহনার বুক ধুক করে উঠল। তাহলে কি কোনো উপায় নেই? আইনজীবী ধীরে বললেন, সহজে জামিন পাওয়ার সম্ভাবনা খুব কম, বিশেষ করে যদি তদন্তের নারীগুলো সত্যি প্রমাণিত হয়। তবে আত্মসাৎ, অর্থ ফেরত দেওয়া, কোম্পানির সঙ্গে আইনগতভাবে সমঝোতার কোনো সুযোগ তৈরি করা, এসব হলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে, কিন্তু আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। মোহনা চুপ করে বসে রইল। কিছুদিন আগে সে ভেবেছিল অর্থ আর স্বচ্ছতাই জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা, অথচ আজ সেই অর্থের লোভে তার স্বামী কারাগারে, সংসার অনিশ্চয়তায়। তার নিজের অতীতের প্রতারণার ছায়াও যেন ধীরে ধীরে তার বর্তমানের দরজায় এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি হয়তো তখনও নীরবে তার হিসাবের খাতা খুলে বসেছিল। কথাগুলো শোনার পর মোহনার বুকের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। সেই আশাটুকু নিভে যাওয়ার মতো মনে হলো। এতক্ষণ যে সামান্য আশায় ছুটে বেড়াচ্ছিল, সেতটুকু আর রইল না। তবুও সে হাল ছাড়ল না। মনে মনে সিদ্ধান্ত নিল, যে কোম্পানি রফিকের বিরুদ্ধে মামলা করেছে, সেই কোম্পানির অফিসে সে নিজেই যাবে। হয়তো শেষবারের মতো অনুরোধ করলে কিছু একটা হতে পারে। যেই কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যে মোহনা কোম্পানির অফিসে গিয়ে পৌঁছালো। চোখে মুখে ক্লান্তি, বুকের ভেতর অস্থিরতা, তবুও নিজেকে সামলে রিসিপশনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মিস, এই কোম্পানির সিইও স্যারের কেবিনটা একটু দেখিয়ে দেবেন? রিসিপশনিস্ট ভদ্রভাবে বলল, স্যার এখন দেশে নেই, দেশের বাইরে আছেন। আপাতত তার অনুপস্থিতিতে তার মেয়ের কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহনা কিছুটা অস্থির হয়ে বলল, তাহলে ম্যাডামের কেবিনটা একটু দেখিয়ে দিন। রিসিপশনিস্ট কেবিনের দিকটা দেখিয়ে দিয়ে বলল, ম্যাম হয়তো এখন ব্যস্ত আছেন, একটু পরে গেলে ভালো হয়। কিন্তু মোহনার তখন আর অপেক্ষা করার মতো মানসিক অবস্থা ছিল না। সে সোজা কেবিনের দরজার সামনে গিয়ে কোনো অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সাদিয়া তখন তার ডেস্কের সামনে বসে আমার সঙ্গে কথা বলছিল। হঠাৎ দরজা নক না করেই একজন অপরিচিত নারীকে ভেতরে ঢুকতে দেখে তার বুড়ো কুঁচকে গেল। বিরক্ত এসেছিল, কিন্তু নারীর চোখে মুখে জমে থাকা কান্না দেখে সাদিয়া নিজেকে সামলে নিল। হ্যালো মিস, আপনি কে? কোনো অনুমতি না নিয়ে এভাবে আমার কেবিনে ঢুকলেন কেন? মোহনা কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই তার চোখ পড়ল আমার ওপর। মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে গেল। আমাকে দেখেই মোহনার বুকের ভেতরটা কেঁপে উঠল। শরীরের ভেতর দিয়ে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। যে মানুষটাকে সে একদিন নিজের ভালোবাসা নামে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছিল, আর সেই মানুষটি তার সামনে বসে আছে অন্য এক নারীর স্বামী হয়ে, মাথা উঁচু করে। মোহনা কাপা গলায় বলল, ম্যাম, আমি কেন এসেছি সেটা একটু পরে বলছি। আপাতত ওনাকে একটু বাইরে পাঠিয়ে দিন, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। সাদিয়া অবাক চোখে একবার আমার দিকে তাকালো। আমি স্ত্রীর চোখের ভাষা বুঝে নিলাম। ধীরে ধীরে ফিসফিস করে বললাম, এটাই সে মোহনা, যে আমাকে প্রতারণা করেছিল, আমার মন নিয়ে খেলেছিল। কথাটা শোনা মাত্রই সাদিয়ার মুখের কোমলতা মুহূর্তেই মিলিয়ে গেল। জল শক্ত হয়ে উঠল। বুকের ভিতর জমে থাকা ক্ষোভ যেন এক মুহূর্তে আগুন হয়ে জ্বলে উঠল। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, এই যে মিস, আপনাকে আমি চিনি না, জানি না, যা বলার সরাসরি আমাকে বলুন। আর উনি কোনো পরপুরুষ নয়, উনি আমার স্বামী।
আমার স্বামীর সামনে আমার কোনো ব্যক্তিগত কথা বলতে লজ্জা নেই, তাই বলতে হলে তার সামনেই বলবেন। তা না হলে দরজা খোলা আছে, যেভাবে এসেছেন সেইভাবেই চলে যেতে পারেন। মোহনার বুকের ভেতর কথাগুলো একের পর এক ছুরির মতো বিঁধতে লাগলো, কিন্তু সাদিয়ার কথার চেয়েও বড় ধাক্কা ছিল অন্য কিছু। আমি আজ এই বিশাল প্রতিষ্ঠানের মালিকের মেয়ে সাদিয়ার স্বামী। মোহনা মনে মনে বলল, তাহলে সত্যিই সেদিনের কথাটা ফিরিয়ে এসেছে। আমি বলেছিলাম আমার সময় এলে তুই আমার দরজায় এসে দাঁড়াবি। আজ আমি নিজেই তার দরজায় দাঁড়িয়ে আছি, অথচ পার্থক্য শুধু একটাই, আজ আমাকে নিজের স্বামীর জন্য তার কাছে সাহায্য চাইতে হয়েছে। আমি বলেছিলাম আমার সময় এলে তুই আমার দরজায় এসে দাঁড়াবি। সাদিয়া আবার বলল, কি হলো, কিছু বলবেন নাকি চলে যাবেন? মোহনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আত্মসম্মান যেন প্রতিটা মুহূর্তে তাকে পিছনে টানছিল, কিন্তু স্বামীর কথা মনে পড়তেই শেষ পর্যন্ত কষ্ট করে বলল, ম্যাম, আমি আপনার ম্যানেজার রফিক মাহমুদের স্ত্রী। আপনি যদি আমার স্বামীর ভুলটা ক্ষমা করে তাকে জেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেন। কথাটা শেষ হওয়ার আগে সাদিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। একজন চোর তার প্রতারককে স্বামী বলতে লজ্জা করে না? মোহনা মাথা নিচু করে রইল। সাদিয়ার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। ও, লজ্জা শরমের কথা তো আপনার কাছে বলাই বৃথা। একজন মানুষের মন নিয়ে খেলে, তাকে প্রতারণা করে, তার জীবন তছনছ করে দেওয়ার পর আজ সেই মানুষটার স্ত্রীর সামনে এসে নিজের স্বামীর জন্য ক্ষমা চাইতে হচ্ছে। জীবন সত্যিই অদ্ভুত, তাই না? মোহনার চোখে পানি জমে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। সাদিয়া এবার ধীরে ধীরে বলল, প্রকৃতি সত্যি বিচার করে মিস মোহনা। আমি আর আমার স্বামী তো জানতামই না রফিক মাহমুদ আপনার স্বামী, অথচ আপনার অতীতের অন্যায়ের সঙ্গে আজকের এই ঘটনাটা অদ্ভুতভাবে এসে মিলে গেল। আপনি একদিন মাহিনের হৃদয় নিয়ে খেলেছিলেন, আজ সেই মাহিনের স্ত্রী হয়ে তার সামনে দাঁড়িয়ে আপনার স্বামীর জন্য ক্ষমা চাইছেন। এটাই হয়তো প্রকৃতির বিচার। আল্লাহ কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি না দিলেও অন্যায়কে ভুলে যান না। মোহনা এবার চোখ তুলে আমার দিকে তাকালো। সেই চোখে ছিল অনুশোচনা, লজ্জার অসহায়ত্ব, কিন্তু আমার চোখে তার জন্য কোনো আগের টান ছিল না, ছিল কেবল এক গভীর নির্লিপ্ততা। আমি শান্ত গলায় বললাম, সাদিয়া, আমার বেশ ক্ষুধা পেয়েছে, আমরা কি খাবার খেতে যেতে পারি? উনি যদি তার স্বামীকে সারানোর ব্যাপারে কথা বলতে চান, থানায় বা আইনজীবীর মাধ্যমে চেষ্টা করুক, এখানে সে তোমাকে বিরক্ত করার কোনো দরকার নেই তো। মোহনার মনে হলো কথাগুলো যেন তার শেষ আশাটুকুকে মাটিতে মিশিয়ে দিল। সাদিয়া এবার দরজার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আই সে গেট আউট ফ্রম মাই কেবিন। এখানে প্রতারণা আর বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। মোহনার এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে বেরিয়ে গেল। করিডোরে পা রাখতে মনে হলো তার চারপাশের প্রতিটি মানুষ যেন তাকে চিনে ফেলেছে, যেন তার অতীতের প্রতিটি অন্যায় আজ তার মুখে লেখা। সে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল। মোহনা চলে যাওয়ার পর কেবিনে কিছুক্ষণ নীরবতা নেমে রইল। সাদিয়া ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এসে বলল, দেখলে মাহিন, 2 দিন আগে তুষার তার কর্মের ফল পেয়েছে, আজ মোহনা পেল। কথায় আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, শুধু মানুষকে ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে বলেন। আমি মৃদু এসে সাদিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, হ্যাঁ, সেটা তো আমরা নিজের চোখেই দেখলাম। পাপ কখনো মানুষকে চিরদিন ছেড়ে দেয় না। তবে একটা কথা বলো তো, গতকাল তুমি তোমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে, আর সকালে রিপোর্টও নিতে গিয়েছিলে। ডক্টর কি বলেছে? সাদিয়ার ঠোঁটের কোণে হঠাৎ এক মায়াবী হাসি ফুটে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে জড়িয়ে ধরল, তারপর খুব নরম স্বরে বলল, ডাক্তার বলেছে তুমি বাবা হতে চলেছ মাহিন, আর আমি মা। আমি যেন কথাটা প্রথমে বিশ্বাসই করতে পারলাম না। কি? সাদিয়া লাজুক হেসে তার পেটের উপর হাত রাখলো। তোমার আর আমার ভালোবাসার ছোট মানুষটা এখানে ধীরে ধীরে বড় হচ্ছে। আমার চোখ মুহূর্তে আনন্দে ভিজে উঠল। আমি সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে বললাম, এত বড় একটা সুখবর তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে? এটা কিন্তু ঠিক করোনি। ঠিক আছে, রাতে বাসায় চলো, আজকে তোমাকে রোমান্টিক অত্যাচার কাকে বলে বুঝিয়ে দেব। এটাই তোমার শাস্তি। সাদিয়া হেসে বলল, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমিও দুষ্টুমি করে বললাম, আজ বাসায় চলো, তোমাকে এর শাস্তি দিতেই হবে। সাদিয়া লজ্জায় আমার বুকের কাছে মুখ লুকিয়ে মৃদু হেসে বলল, আমি তো সারা জীবন তোমার এই ভালোবাসার শাস্তি পাওয়ার জন্যই প্রস্তুত, তুমি শুধু পাশে থেকো মাহিন। আমি কিছু বললাম না, শুধু সাদিয়াকে আরও কাছে টেনে নিলাম। একসময় যে দুটো হৃদয় বিশ্বাসঘাতকতার আঘাতে ভেঙে চোরমার হয়ে গিয়েছিল, আর সেই দুটো হৃদয়ের মাঝখানে জন্ম নিচ্ছে নতুন এক প্রাণ। অতীত আমাদের কাঁদিয়েছিল, কিন্তু জীবন যেন এবার আমাদের হাতে তুলে দিচ্ছিল ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিদান। মোহনা সেদিন আমাদের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। চারপাশে মানুষজন আপন মনে ছুটে চলেছে, গাড়ির শব্দ, ব্যস্ত শহর,
সব কিছু আগের মতোই ছিল, শুধু মোহনার ভেতরটা যেন আর আগের জায়গায় ছিল না। মনে হচ্ছিল 1 বছর আগের সেই দিনগুলো একে একে ফিরে এসে তার বুকের দরজায় কড়া নাড়ছে। আমার চোখে সে নির্লিপ্ত দৃষ্টি, সাদের কঠিন অথচ সত্য কথাগুলো, আর নিজের বলা প্রতিটি নিষ্ঠুর বাক্য, সব কিছু যেন একসঙ্গে তাকে তাড়া করে ফিরছে। একসময় যে মানুষটির ভালোবাসাকে সে প্রতিশোধের অস্ত্র বানিয়েছিল, আর সে মানুষটির স্ত্রী হয়ে তার সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য ক্ষমা চাইতে হয়েছে। সময় যেন কোনো শব্দ না করেই তাকে বুঝিয়ে দিচ্ছিল, মানুষ যা বনে একদিন না একদিন তাকে সেই ফসল কাটতেই হয়। মোহনা বাড়ি ফিরতেই তার বাবা দরজার কাছে এসে দাঁড়ালেন। মেয়ের মুখের দিকে তাকাতে বুঝতে পারলেন শেষ আশাটুকু ব্যর্থ হয়েছে। কি হলো মা? তারা কি রফিককে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে? মোহনা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বিছানার পাশে বসে দুহাত দিয়ে মুখ ডেকে ফুপিয়ে কেঁদে উঠল। কিন্তু তার কান্না চেয়ে ভয়ঙ্কর ছিল বাইরে শুরু হওয়া ফিসফাস। রফিকের 5 কোটি টাকা দুর্নীতির খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। একসময় যে মানুষটিকে সবাই ভদ্র প্রতিষ্ঠিত কর্মকর্তা বলে চিনত, এখন সবাই তাকে চিনছিল এক দুর্নীতিবাজ হিসেবে। আর রফিকের স্ত্রী হিসেবে মোহনার নামটাও ধীরে ধীরে মানুষের মুখে মুখে ফিরতে শুরু করলো। পাড়ার কেউ তাকে দেখলে চাপা গলায় কথা বলতো, এই তো সেই মেয়েটা যার স্বামী 5 কোটি টাকা মেরে জেলে গেছে। কেউ কেউ আবার আরও নিচু স্বরে বলতো, কি কপাল, এত বড় বড় স্বপ্ন দেখতো, এখন নিজের ঘর থেকেই বের হতে পারে না। আত্মীয় স্বজনের আচরণও বদলে গেল। যে আত্মীয়রা একসময় মোহনার বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, তারাই এখন কোনো অনুষ্ঠানে তাদেরকে দেখলেও দূরে সরে যেত। কেউ সরাসরি কথা বলতো না, কেউ আবার সুযোগ পেলেই তুচ্ছ তাচ্ছিল্য করত। মোহনা ধীরে ধীরে ঘরবন্দি হয়ে গেল। বাইরে বের হওয়ার সাহস হারিয়ে ফেলল সে। বাজারে গেলেও মানুষ তাকিয়ে থাকে, আত্মীয়দের বাড়িতে গেলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই ভয় তাকে 4 দেয়ালের মধ্যে আটকে দিল। একদিন বিকেলে তার বাবা জানালার পাশে চুপচাপ বসেছিলেন। মুখে বয়সের ছাপ যেন হঠাৎ করেই কয়েক বছর বেড়ে গেছে। মোহনা ধীরে ধীরে এসে তার বাবার পাশে বসতেই তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা, আমরা কি করলাম? মোহনা বাবার দিকে তাকালো। কি বলছো বাবা? বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ থেকে বললেন, মাহিনার তার পরিবারের সঙ্গে আমরা যে আচরণ করেছিলাম মনে আছে? মোহনার বুক কেঁপে উঠল। বাবা, ওই কথা এখন বলো না। কেন বলবো না? তিনি মৃদু অথচ ভারী কণ্ঠে বললেন, আজ তো সেই কথাগুলোই বারবার মনে পড়ছে। আমরা ভেবেছিলাম একটা ছেলের হৃদয় ভেঙে দিয়ে তাকে অপমান করে আমরা জিতে গেছি, অথচ দেখো আর সেই পাপের ফল আমাদের ঘরেই ফিরে এসেছে। মোহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বাবা মেয়ের দিকে তাকিয়ে বললেন, মাহিনকে আর তার বাবা মাকে আমরা যে অপমান করেছিলাম, আর সেই অপমানের বোঝা আমাদের নিজেদের কাঁধে। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না মা। মোহনা মাথা নিচু করে ফুপিয়ে বলল, বাবা, আমি ভুল করেছি। শুধু ভুল? বাবা কাবা গলায় বললেন, মানুষের বিশ্বাস নিয়ে খেলা ভুলের চেয়েও বড় অপরাধ। তুই তার ভালোবাসাকে অস্ত্র বানিয়েছিলি, আজ বুঝতে পেরেছিস একটা মানুষের হৃদয় ভেঙে দেওয়া কতটা ভয়ঙ্কর? মোহনা কোনো উত্তর দিতে পারল না। সেদিন বাবা মেয়ের মাঝখানে দীর্ঘ নীরবতা নেমে এসেছিল। দুজন জানতো সময়কে পিছনে ফিরে নেওয়ার কোনো পথ নেই। তারপর সময় নিজের নিয়মে এগিয়ে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর, দেখতে দেখতে 8টি বছর কেটে গেল। এই 8 বছরে আমার জীবন যেন সম্পূর্ণ বদলে গেল। চাকরি হানার পর যে ছেলেটা দিনের পর দিন একের পর এক প্রতিষ্ঠানের দরজায় ঘুরছিল, শেষ পর্যন্ত সে নিজের ভাগ্যকে অন্য কারো হাতে ছেড়ে না দিয়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল। ছোট পরিচয়ে শুরু করা সে ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগলো। পরিশ্রম, সততা আর মানুষের প্রতি সম্মানকে সঙ্গী করে আমি একসময় নিজের প্রতিষ্ঠানের মালিক হয়ে উঠলাম। আমার ব্যবসা ছড়িয়ে পড়ল, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হলো, মানুষের আস্থা বাড়তে লাগলো। যে সমাজ একসময় আমাকে ব্যর্থ প্রেমিক হিসেবে দেখেছিল, সেই সমাজ একদিন আমাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে সম্মান করতে শুরু করলো। আমার নাম এখন শহরের পরিচিত ব্যবসায়ীদের তালিকায়। কিন্তু সাফল্যের সবচেয়ে বড় জায়গাটা ছিল অন্যত্র। আমার পাশে ছিল সাদিয়া। সাদিয়া যেন আমার প্রতিটি সাফল্যে নীরব অংশীদার হয়ে উঠছিল। স্বামীর ব্যস্ততা বুঝতো, ক্লান্তি বুঝতো, কখন কোন কথা বলতে হবে, কখন নীরবে পাশে বসে থাকতে হবে, সবই যেন তার অজানা কোনো ভাষায় জানা ছিল। আর আমি এখনও সাদিয়াকে আগের মতোই চোখে হারাই। 8 বছর পরও কখন অফিস থেকে ফিরে সাদিয়াকে ঘরে না দেখলে অস্থির হয়ে উঠি। সাদিয়া কোথায়? বাড়ির কেউ মুচকি এসে বলে, আপনার বউ তো বাচ্চাদের নিয়ে ছাদে। আমি তখন আর এক মুহূর্ত দেরি না করে ছাদে চলে যাই। সাদিয়া দূর থেকে আমাকে দেখিয়ে হাসে। সেই হাসিটা এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমাদের সংসারে এখন 2 সন্তান,
একজন বাবার হাত ধরে হাঁটে, অন্যজন মায়ের আঁচল ধরে দৌড়ায়। সন্ধ্যা নামলে আমাদের ঘরে ভরে ওঠে শিশুদের হাসি, খেলনা ছড়ানো থাকে মেজে জুড়ে। আর মাঝে মধ্যে আমার গম্ভীর ব্যবসায়িক চেহারাটাও সন্তানদের দুষ্টুমিতে হার মেনে যায়। একদিন রাতে সাদিয়া 2 সন্তানকে ঘুম পাড়িয়ে আমার পাশে এসে বসে বলল, জানো মাহিন, মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনটা যদি ওই সময় থেমে যেত, তাহলে আজকের এই দিনটা কখনো আসতো না। আমি মৃদু এসে তার হাতটা ধরে বললাম, তাই তো বলি, আল্লাহ কখনো কখনো আমাদের কাছ থেকে কিছু নিয়ে নেন, শুধু তার চেয়ে সুন্দর কিছু দেওয়ার জন্য। সাথে আমার কাঁধে মাথা রেখে মৃদু স্বরে বলল, আর আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। আমিও। অন্যদিকে রফিক আহমেদের জীবন 8 বছরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। জেল থেকে বের হওয়ার পর সে একের পর এক প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু তার অতীতের রেকর্ড যেন তার প্রতিটি দরজার সামনে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। যেখানে তার নাম যাচাই করা হতো, সেখানে তার 5 কোটি টাকা দুর্নীতির ঘটনা সামনে চলে আসতো। একসময় সে বুঝে গেল, বিশেষ হারালে শুধু চাকরি নয়, মানুষের চোখে নিজের জায়গাটাও হারিয়ে যায়। শেষ পর্যন্ত রফিক ও মোহনা একটা গার্মেন্টস কারখানায় সাধারণ চাকরি নিয়ে সংসার চালাতে শুরু করলো। কারণ তাদের একটা ছেলে, একটি মেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়েও পরিশ্রমের জীবন বেছে নিল। যে মানুষ একসময় দামি গাড়ি, গহনা, বিলাসী জীবনের পেছনে ছুটেছিল, আজ তাকে মাস শেষে বেতনের হিসাব করে চলতে হয়। মোহনার জীবনও বদলে গিয়েছিল। তার অহংকার আর ছিল না, মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসও হারিয়ে ফেলেছিল সে। কিন্তু সবচেয়ে বড় শাস্তি ছিল তার নিজের বিবেক। একদিন সন্ধ্যায় গার্মেন্টস থেকে ফিরে মোহনা ক্লান্ত শরীরে ঘরে ঢুকে টেলিভিশনটা চালু করলো। হঠাৎ একটা সংবাদে তার চোখ আটকে গেল। স্ক্রিন জুড়ে আমার ছবি। সংবাদ উপস্থাপক বলছিলেন, দেশের তরুণ ও সফল উদ্যোক্তাদের মধ্যে মাহিন আহমেদের নাম এখন অন্যতম। তার প্রতিষ্ঠানের নতুন প্রকল্প, ব্যবসায়িক সাফল্য ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রচার হচ্ছিল। ক্যামেরা ঘুরে দেখালো আমার পাশে দাঁড়িয়ে থাকা সাদিয়াকে। সাদিয়ার মুখে শান্ত হাসি। তারপর পর্দায় ভেসে উঠল আমাদের পরিবারের একটা ছবি, আমি, সাদিয়া এবং আমাদের 2 সন্তান। মোহনার হাত থেকে রিমোটটা ধীরে ধীরে মেঝেতে পড়ে গেল। সে স্থির হয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে যেন 8 বছর আগে সে দৃশ্যটা আবারও জীবন্ত হয়ে উঠল। আমি তার দরজার সামনে দাঁড়িয়ে। সে আমাকে অপমান করেছিল, তারপর আমি বলেছিলাম, আমার সময় এলে তুমি নিজে আমার দরজায় এসে দাঁড়াবে। আজ বুঝতে পারল সেই কথাটা কোনো অভিশাপ ছিল না, ছিল সময় সত্য। মোহনার চোখ বেয়ে অশ্রু নেমে এলো। সে ফিসফিস করে বলল, মাহিন, তুমি সত্যিই জিতে গেছো। কিছুক্ষণ পর নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আর আমি? ঘরটা নীরব। টেলিভিশন তখন আমার সাফল্যের গল্প চলছে। মোহনা চোখ মুছে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল। একসময় সে ভেবেছিল ভালোবাসাকে ব্যবহার করে মানুষকে ভেঙে ফেলায় তার বিজয়। আজ 8 বছর পর বুঝলো মানুষকে ভাঙা কোনো বিজয় নয়, সত্যিকারের বিজয় হলো ভেঙে পড়েও নিজেকে আবার গড়ে তোলা। আমি সেটা পেরেছিলাম। সাদি আমার পাশে দাঁড়িয়ে আমাকে পূর্ণতাও দিয়েছিল। আর মোহনা, সে পেয়েছিল নিজের কর্মের প্রতিচ্ছবি। সেদিন রাতে মোহনা অনেকক্ষণ ঘুমোতে পারেনি। জানালার পাশে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভেবেছিল, মানুষ হয়তো অন্যায় করে কিছুদিনের জন্য জিতে যেতে পারে, কিন্তু সময়ের আদালতে কোনো মিথ্যা চিরদিন টিকে থাকে না। কারণ আল্লাহ সময় নেন, কিন্তু বিচার করতে ভুল করেন না। তো কেমন হলো বন্ধুরা এই গল্পটা? এটা অবশ্য কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। এ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে যে গল্প আপলোড করার কথা ছিল সেটা আজকে দেওয়া হয়নি কোনো কারণে। ইনশাল্লাহ ওটা কালকে থেকে শুরু করব। তো এই গল্পটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।